গভর্নমেন্ট অর্থায়ন করেছে। আমার এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট অর্থায়ন করে নাই, সেই ফিল্ড অ্যাম্বুলেন্সের কিন্তু খোঁজ নাই। পরবর্তী থেকে দেখবেন 3 মাস 3.5 মাস আপনার পরে কিন্তু এখানে কোনো রুগীও যায় নাই, কোনো লোকও নাই, এবং তারা অপারেটও করে নাই, অথচ তারা কিন্তু ফিল্ড অ্যাম্বুলেন্স করছে। ওই তাদের বিরুদ্ধে তো এরকম কোনো অভিযোগ আসলো না যে তারা আপনার কি বলে এই লাইসেন্স ছাড়া হাসপাতাল করেছে বা ইয়ে করেছে। তাদের মধ্যে কিন্তু এরকম ধরনের কোনো অভিযোগ আসলো, অভিযোগ আসলো আমার উপরে, কারণ আমি টার্গেট। কারণটা কি? তারপর আপনি কি সালমান এফ রহমানের টার্গেট হয়েছিলেন? সালমান এফ রহমানের টার্গেট হয়ে গেলাম আমি, একদম পুরোপুরি ওনার টার্গেট হয়ে গেলাম আমি, এবং শুধু উনি না, উনি সহ সংশ্লিষ্ট লোকজনের টার্গেট হয়ে গেলাম। এবং আমাকে তারপরে যখন মামলা হলো, মামলা হওয়ার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বললাম যে আমার নামে মামলা কেন। উনি বললেন আমার কিছু করার নাই। আপনি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, আমাকে বললেন যে আমার কিছু করার নাই, আপনি সারেন্ডার করেন। এর মধ্যে র্যাবের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে আমাকে ফোন দিল, তখন আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা খুব অসুস্থ আমার বাবা। এবং আমার বাবাকে আমার হসপিটালে প্রথমে ছিল, যেহেতু আমার হসপিটালে কার্ডিয়াক ইউনিট ছিল না, তো ওনাকে আয়েশা মেমোরিয়াল হসপিটালে আমরা শিফট করলাম। তো বিষয়টি আমি সকলকে জানাই যে দেখেন আমাকে কোনো ইয়ের মধ্যে ফেলেন না, আমার বাবা খুব অসুস্থ, আমার মা মারা গিয়েছে 2009 সালে, আমার একটাই মাত্র সম্বল আমার বাবা, আমার বাবা খুব অসুস্থ। তো কে কার কথা শুনে, মানে আমাকে কিন্তু জবাই দেওয়া দরকার। আপনি টক শোতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে আপনি যেভাবে গলাবাজি করতেন, এবং আপনাকে টক শোতে দেখলেই তখন আমাদের মনে একটা বিরক্তির উদ্রেক হতো যে আপনি হ্যাঁ টক হ্যাঁ, শোতে আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না, আমি গাইতেন। ডিসএগ্রি। তাইলে এই সরকার কেন আবার আপনার বিরুদ্ধে চলে গেল? যেই সরকারটিকে আপনি ডিফেন্ড করতেন তাদের। রিজেন্ট হাসপাতালের শাহেদ, তাকে আমরা সকলেই চিনি, তাকে সাতক্ষীরা সীমান্ত ধরা হয়েছিল, আমরা জেনেছিলাম তিনি অনেক দুর্নীতি করেছেন এই জন্য। তো রিজেন্টের এই শাহেদ অবশেষে মুখ খুলেছেন, অবশ্যই তিনি জানিয়েছেন কার কারণে তাকে ধরা হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজানো হয়েছে। তাকে যে র্যাব গ্রেপ্তার করেছিল সীমান্তে নিয়ে, এটিও নাকি নাটক ছিল, তিনি আলোচনা করেছেন। আলোচনা শুনে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ যখন নিজেদের স্বার্থের আঘাত লাগে, তাদের দলের লোকদেরকেও তারা ছাড় দেয় না। রিজেন্টের শাহেদের আলোচনা শুনবো, পাশাপাশি সেখানে ছিলেন ব্যারিস্টার মনে সারোয়ারও, সংশয় তার জাগিয়েছে যে এই লোকটা বক্তব্যগুলো শুনবো। নিশ্চয়ই আওয়ামী লীগের থেকে ধান্দাবাতি করে তিনি অনেক কিছু করে গিয়েছেন, কিন্তু তার মুখ থেকে তার বক্তব্যগুলো আমরা কিন্তু কখনো শুনতে পারিনি যে এই যে তাকে নিয়ে যে যতগুলো জটিলতার সৃষ্টি হলো, তিনি যে কারাগারে গেলেন, তার বিরুদ্ধে যাবজ্জীবন একটা মামলার রায় হলো, তো এইভাবে নানা ঘটনা কিন্তু ঘটে গিয়েছে এবং বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এই ব্যক্তির মুখ থেকে কিন্তু আমরা কখনো শুনিনি যে অ্যাকচুয়ালি কোন প্রেক্ষাপটে তাকে আটক হতে হয়েছিল, এবং আসলেই তিনি, তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তিনি একজন মহাপ্রতারক বা মহা বাটপার, আসলে কত বড় লেভেলের তিনি বাটপার, এটা তার মুখ থেকেও কিন্তু আমাদের শোনা উচিত ছিল, কিন্তু সেটা শোনার বা শোনানোর কোনো প্রচেষ্টা কোনো মিডিয়া কখনো গ্রহণ করেনি। তো আজকে সেই আলোচিত এবং সমালোচিত চরিত্র, সেই মোহাম্মদ শাহেদ করিম, তিনি আমাদের অতিথি হিসেবে এসেছেন, এবং তার সাথে আমাদের সাথে আরো রয়েছেন এই মোহাম্মদ শাহেদ করিমের যিনি আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। আমরা তাদের কাছ থেকে আসলে আজ শোনার চেষ্টা করব বা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব যে প্রকৃতপক্ষে আসলেই এই রিজেন্ট কেলেঙ্কারির যিনি খলনায়ক, সেই শাহেদ, তিনি আসলে কতটুকু আসলে অপরাধী, বা তাকে যে পোর্ট্রে করা হয়েছে তিনি যে আসলে বাটপার বা প্রতারক, আসলেই তিনি কতটুকু প্রতারক বা কতটুকু তিনি প্রতারণা করেছেন, বা তাকে কেন্দ্র করে যত দায় তাকে চাপিয়ে দেওয়া হয়েছিল, আসলেই সেই দায়গুলো কি, আসলেই তিনি কি সেই দায়ে অভিযুক্ত কিনা, এই সব কিছুর আমরা আজকে জানার চেষ্টা করব আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে। তো আমি স্ক্রিনে দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ শাহেদ করিম এবং তার আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ থ্যাংক সাকিব ইউ। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই আপনাকে একটু ধন্যবাদ জানাই সাকিব ভাই, আমাকে এরকম একটি প্ল্যাটফর্ম করে দেয়া যে নাগরিক টিভিকে, যে আমি আমার কথাগুলা বলতে পারবো। এটা আমি আসলে কখনো ভাবিও নাই যে আমার কথাগুলা বলার কোনো প্ল্যাটফর্ম আছে। আপনাকে অনেক ধন্যবাদ সাকিব ভাই, আমাকে আমার কথাগুলা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, কথাগুলা বলার জন্য। আসলে নিশ্চয়ই, এবং আমরাও মনে করি যে একটা মানুষ যত বড় ক্রিমিনাল হয়ে থাকুক বা যত বড় অপরাধী হয়ে থাকুক না কেন, তার কিন্তু ওই তার যে বলার কথাটা বা তার যে অব্যক্ত বিষয়গুলো সেটা আসলে দেশবাসীর সামনে উপস্থাপন করা উচিত, এবং তারপর জনগণ বা দেশবাসী তারাই ডিসাইড করবে যে আসলে আপনি কতটুকু গিলটি বা আপনি নির্দোষ কিনা, এটা তারাই আসলে, তাদের কাছেই আমরা এটার বিচারের ভার ছেড়ে দেব। তো সেজন্য আজকে আপনাকে নিয়ে যেই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি আপনার মুখ থেকে প্রথমে একটু শোনার চেষ্টা করি। আপনার কাছে আমি জানতে চাই যে আসলে এই যে আপনাকে নিয়ে যে আমরা মিডিয়াতে দেখলাম, যে আমি যেটাকে বললাম শুরুতে, এটা একটা মিডিয়া ট্রায়ালও হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে যেভাবে আপনার মুখ থেকে কোনো বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়নি। একাধারে বলে দেওয়া হয়েছিল যে আপনি এই রিজেন্ট কেলেঙ্কারির যেই খলনায়ক আপনি, এবং আপনি করোনা টিকার যে সার্টিফিকেট সেটা আপনি জাল
করেছিলেন এবং আপনি একটা হাসপাতাল করেছিলেন, সেই হাসপাতালেরও প্রকৃত লাইসেন্স ছিল না এবং আপনি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা কাজে লাগিয়ে আপনি অনেক ধরনের ধান্দা বাগিয়ে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আওয়ামী লীগ সরকারও কিন্তু আপনাকে জেলে ভরতে বা আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলার রায় আপনার বিপক্ষে আনতে তারা কিন্তু একটুও কার্পণ্য করেনি। অর্থাৎ যেই দলটির জন্য আপনি টকশোতে গিয়ে গলা ফাটালেন, যেই দলটির জন্য আপনি দেশবাসীর কাছে বাটপার বা চিটার হিসেবে পরিচিত হলেন, সেই দলটি কিন্তু বিপদের সময় আপনার পাশে দাঁড়ায়নি। বরং নানাভাবে কিন্তু আপনাকে যখন কালিমা লিপ্ত করা হচ্ছিল, সেটাকে তারা এক ধরনের ইনডোর্স করেছে রাষ্ট্রীয়ভাবে। তো আজকে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে এই যে আপনাকে নিয়ে যা কিছু হলো, আপনি যে প্রতারণার অভিযোগে অভিযুক্ত হলেন, আপনার যে সাজা হলো, এত কিছু হয়ে গেল আপনাকে নিয়ে। এই সবকিছু কেন ঘটলো? কি জন্য ঘটলো? আপনার দায় কতটুক? আপনার মুখ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। সাকিব ভাই, করোনার প্রাদুর্ভাবের শুরুতেই আমার ধারণায় এপ্রিল মের দিকে আমাকে তৎকালীন স্বাস্থ্য সচিব আমাকে ফোন করলেন রাত্রে ঠিক আনুমানিক 10:30 থেকে 11টায়। উনি ফোন করে আমাকে বললেন যে বেসরকারি হাসপাতাল কেউ আগায় আসতেছে না, আপনার 2টা হাসপাতাল আছে, এই হাসপাতাল 2টা আপনাকে করোনার জন্য দিতে হবে। তা আমি বললাম যে দেখেন, আমার হাসপাতালগুলোতে এই মুহূর্তে আমি করোনার জন্য দিতে পারছি না, আমি এই মুহূর্তে আমি দেওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না। তো উনি বললেন যে না, এক প্রকার জোরই করলেন, জোর করে বললেন যে না, আপনাকে এটা দিতে হবে। তো রিজেন্ট হাসপাতালের কিন্তু প্রকৃতপক্ষে মালিক কিন্তু আমি একা না। রিজেন্ট হাসপাতালের প্রকৃত মালিক কিন্তু আরো 5-6 জন আছে। তো মালিক, আমি সবার সাথে কথা বললাম, কথা বলার পরে তো ওনারা পরের দিন আসলেন ভিজিটে, 2জন ডাইরেক্টর নেতৃত্বে ভিজিটে আসলেন, হসপিটাল ভিজিটে আসলেন, ভিজিট করে গেলেন ওনারা। ভিজিটের পরে ওনারা গিয়ে বললেন যে আমরা এই 2টাকে নিয়ে শুরু করব। তো পরবর্তী দিন আমাকে ডাকা হলো ডিজি অফিসে। এই প্রথম কিন্তু আমি ডিজি অফিসে গেলাম, এর আগে কোনোদিন আমি স্বাস্থ্যের ডিজি অফিসে কোনোদিন আমি যাইনি। তো আমি গিয়ে দেখলাম সাজেদা ফাউন্ডেশন এবং আমাকে, এই 2জনকে ডাকা হয়েছে যে বাংলাদেশের প্রথম বেসরকারি করোনা হাসপাতাল হিসেবে ডেডিকেটেড কাজ করার জন্য। তা আমাদেরকে একটা চুক্তিতে স্বাক্ষর করানো হলো। আপনি যদি চুক্তিটা দেখে থাকেন, চুক্তিতে কোনো টার্মস এন্ড কন্ডিশন নাই, শুধু একটা বলা হলো যে এটা ডেডিকেটেড হিসেবে কাজ করা হবে। তা আমরা দুজনই স্বাক্ষর করলাম। ওইখানে ওইখানে দেখানো হয়েছে অনেক সচিব মন্ত্রী ছিল, আসলে এখানে সচিব মন্ত্রী কেউ ছিল না, এটা ওনাদের একটা আলাদা একটা মিটিং ছিল। যেহেতু ডিজি রুমে আমাদের এটা স্বাক্ষর হয়েছে, ওইখানে ওনারা উপস্থিত ছিলেন। ওনারা আমাদের জন্য যে এসছেন তা কিন্তু না, অন্য কাজে এসেছিলেন ওনারা, ওখানে একটা অন্য মিটিং চলছিল এখানটা। তো যাই হোক, ওনারা আমাদের এই সাজেদা ফাউন্ডেশন এবং আমার সাথে এই চুক্তির সময় আমার সাথে তারা ছিলেন। চুক্তিতে উল্লেখ হলো যে ডাক্তার, নার্স সব প্রোভাইড করবে গভর্নমেন্ট, এবং অ্যাকর্ডিংলি তাই করলো। এবং আরো একটা জিনিস চুক্তিতে বলা হলো, সেটা হচ্ছে যে এই যত টেস্ট করবে নিপসাম থেকে টেস্ট আসবে। আমার সাথে স্বাস্থ্যের ডিজির সাথে দেখা ওই প্রথম দিন। যাই হোক, এরপরে আমাদের আমি ওইখান থেকে আসতে আসতে দেখি আমার হাসপাতালের ভাঙচুর হয়ে গিয়েছে অলরেডি। হাসপাতাল ভাঙচুর করে ফেলছে এলাকার লোকজন, ওইখানে করোনা ডেডিকেটেড করতে দিবে না বা কিছু এরকম কিছু একটা। তো তারপরে এই অবস্থাতে আপনার করোনা ডেডিকেটেড যখন হসপিটাল করতে দিবে না, ভাঙচুর হয়ে গেছে 2টা হসপিটাল, তখন কিন্তু এই র্যাবই গিয়ে ফার্স্ট প্রোটেকশন দিয়েছে যে না, এখানে এই হসপিটাল চলবে। এবং আপনি জানবেন, বাংলাদেশে প্রথম করোনা রোগী কিন্তু আমাদের হসপিটাল রিসিভ করে, বাংলাদেশের প্রথম করোনা রোগী, মানে একদম ফার্স্ট করোনা রোগী রিসিভ করে বেসরকারি ভাবে রিজেন্ট হাসপাতাল। ভালো, আমাদের ফ্রন্ট লাইনে 8 জন মারা গেছে, আমাদের স্টাফ 8 জন মারা গেছে। এই সব কিছু কিন্তু গভর্নমেন্টের কাছে রেকর্ড ছিল। ভালোই চলতেছিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুন পর্যন্ত ঠিক ছিল। জুনের 25 তারিখ অথবা 26 তারিখ তৎকালীন সিএমএসডি ডাইরেক্টরের কাছে আমি যাই। যেহেতু আপনি আমাকে অভয় দিয়েছেন যে আমার ব্যাখ্যাটা দেওয়ার জন্য, আমি বলছি আর কি। সিএমএসডি ডাইরেক্টর ছিলেন তখন ব্রিগেডিয়ার শহীদুল্লাহ সাহেব, ওনার বদলির অর্ডার হয়েছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি বদলি কেন? তো উনি বললেন যে দেখেন, আমাকে একটা টিকা কিনতে বলা হচ্ছে, অ্যাস্ট্রাজেনিকা টিকা। এই টিকাটা উনি আমাকে দেখালেন, কাগজ দেখালেন, ল্যাবের রিপোর্ট দেখালেন যে এই রিপোর্টটা ইন্ডিয়া থেকে আনা হবে, এটা যদি আমরা দেই, মানুষ একটা ইয়ের মধ্যে পড়বে, কি বলে, তার একটা অসুস্থতার মধ্যে পড়বে ভবিষ্যতে। আমার অন্যায় ছিল, ওই ল্যাবের রিপোর্টটা আমি ছবি তুলেছিলাম একটা, ওই রিপোর্টটা আমি ছবি তুলেছিলাম এবং ছবি তুলে তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরের কিছু উপরস্থ কর্মকর্তাকে আমি এই ছবিটা দেই।
দিয়ে আমি নিচে লিখি যে দেখেন এটা আমার মনে হয় আপনারা বিষয়টি দেখেন, এটি বাংলাদেশের মানুষের জন্য এটা ক্ষতি হয়ে যাবে। তারপরে আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার থেকে বলা হয় এই বিষয়ে যেন আমি কোনো কথা না বলি, এবং আমাকে বেক্সিমকো থেকে একদম সরাসরি ফোন করা হয় আমাকে যে আপনি এটা নিয়ে কেন কথা বলছেন। এবং সাকিব ভাই আপনি দেখবেন আমি কিন্তু এই বিষয়টা নিয়ে গাজী টেলিভিশনের একটি টক শোতে আমি বলেছিলাম, এবং ওই দিন রাত্রেবেলায় আমাকে একটি গোয়েন্দা সংস্থার থেকে বলা হয় যে আপনি কাজটা ভালো করছেন না। পরের দিন অর্থাৎ 5 তারিখে আমার হাসপাতাল থেকে সকল সরকারি ডাক্তার নার্স উইথড্র করে নিয়ে যাওয়া হয়, এবং সকল ডাক্তার নার্স যখন উইথড্র করে নিয়ে যাওয়া হয় আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কি করব। আমি তখন স্বাস্থ্যের ডিজির সাথে কথা বললাম যে কি হচ্ছে এটা, তখন উনি বললেন যে আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা, আমার উপরে আদেশ সকল ডাক্তার নার্স। তখন আমাদের দুটো হাসপাতাল মিলিয়ে প্রায় 70 থেকে 75 জন রোগী ভর্তি, এবং 6 তারিখে আমাদের এখানে রেড। 6 তারিখে আমাদের এখানে রেড, ওদের ডাক্তার নার্স কিন্তু ওরা 5 তারিখে উইথড্র করে নিয়ে গেছে, 6 তারিখে আমাদের এখানে রেড। আমার পরে এলিগেশন দেওয়া হলো কি আমি ভুয়া করোনা সার্টিফিকেট জালিয়াতি দিয়ে দিয়েছি। তারপরে আমার পরে আরেকটা দেওয়া হলো আমার হসপিটালের লাইসেন্স নেই। লাইসেন্স আমার না, লাইসেন্স অনেক বেসরকারি হাসপাতালে ছিল না, কারণ একটা ওই যে রেসিডেন্সিয়াল এরিয়াতে হাসপাতাল করলে যেই একটা বার ছিল, পরবর্তীতে আমাদের এই ঘটনা করার পর এই বারটা তুলে দেওয়া হয়, কিন্তু আমরা কিন্তু প্রতি মাসে কিন্তু প্রতি বছর রিনিউ ফিটা দিয়ে আসছিলাম। এটা কিন্তু তারা জানে, জেনে শুনেই করেছে। আরেকটা জিনিস হচ্ছে সাকিব ভাই দেখেন, বসুন্ধরাও কিন্তু তখন একটা ফিল্ড হসপিটাল করেছে, সেখানে কিন্তু গভর্নমেন্ট অর্থায়ন করেছে। আমার এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট অর্থায়ন করে নাই, সেই ফিল্ড অ্যাম্বুলেন্সের কিন্তু খোঁজ নাই। পরবর্তী থেকে দেখবেন 3 মাস 3.5 মাস আপনার পরে কিন্তু এখানে কোনো রুগীও যায় নাই, কোনো লোকও নাই, এবং তারা অপারেটও করে নাই, অথচ তারা কিন্তু ফিল্ড অ্যাম্বুলেন্স করছে। ওই তাদের বিরুদ্ধে তো এরকম কোনো অভিযোগ আসলো না যে তারা আপনার কি বলে এই লাইসেন্স ছাড়া হাসপাতাল করেছে বা ইয়ে করেছে, তাদের মধ্যে কিন্তু এরকম ধরনের কোনো অভিযোগ আসলো, অভিযোগ আসলো আমার উপরে, কারণ আমি টার্গেট। কারণটা কি? তারপরে আপনি কি সালমান এফ রহমানের টার্গেট হয়েছিলেন? সালমান এফ রহমানের টার্গেট হয়ে গেলাম আমি, একদম পুরোপুরি ওনার টার্গেট হয়ে গেলাম আমি, এবং শুধু উনি না, উনি সহ সংশ্লিষ্ট লোকজনের টার্গেট হয়ে গেলাম। এবং আমাকে তারপরে যখন মামলা হলো, মামলা হওয়ার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বললাম যে আমার নামে মামলা কেন। উনি বললেন আমার কিছু করার নাই। আপনি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, আমাকে বললেন যে আমার কিছু করার নাই, আপনি সারেন্ডার করেন। এর মধ্যে র্যাবের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে আমাকে ফোন দিল, তখন আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা, এবং আমার বাবাকে আমার হসপিটালে প্রথমে ছিল, যেহেতু আমার হসপিটালে কার্ডিয়াক ইউনিট ছিল না, তো উনাকে আয়েশা মেমোরিয়াল হসপিটালে আমরা শিফট করলাম। তো বিষয়টি আমি সকলকে জানাই যে দেখেন আমাকে কোনো ইয়ের মধ্যে ফেলেন না, আমার বাবা খুব অসুস্থ, আমার মা মারা গিয়েছে 2009 সালে, আমার একটাই মাত্র সম্বল আমার বাবা খুব অসুস্থ। তো কে কার কথা শুনে, মানে আমাকে জবাই দেওয়া দরকার। আপনি টক শোতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে আপনি যেভাবে গলাবাজি করতেন, এবং আপনাকে টক শোতে দেখলেই তখন আমাদের মনে একটা বিরক্তির উদ্রেক হতো যে আপনি হ্যাঁ, আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না, আমি গাইতেন। ডিসএগ্রি। তাইলে এই সরকার কেন আবার আপনার বিরুদ্ধে চলে গেল? যেই সরকারটিকে আপনি ডিফেন্ড করতেন, তাদের একটা এরকম যারা জবরদখল করে ক্ষমতায় বসেছিল, আপনি ওই স্বৈরাচারের পক্ষে কথা বলতেন, তাইলে ওই স্বৈরাচার আবার আপনার বিরুদ্ধে গেল কিভাবে? ভাই ওনাদের সমস্যাটা হচ্ছে যখনই ওনাদের ওনাদের ধারণা ছিল যে এই কপিটা আমি কোথাও ফ্ল্যাশ করে দিই কিনা, এই যে ল্যাব রিপোর্টের, মানে সালমান এফ রহমান সাহেবের এই ল্যাব রিপোর্টটা আমি কোথাও ফাঁস করে দেই কিনা, এবং যার ফলে কিন্তু এত নাটক আমাকে যদি আপনি আমাকে যে মামলা যেই ধারায় এটা মামলা হয়েছিল 420, 406, ম্যাক্সিমাম এটা হয়তো আপনার 1 মাস বা 2 মাসে আপনার এটা জামিন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। যার ফলে কিন্তু আমাকে সাতক্ষীরায় নিয়ে যাওয়া, সাতক্ষীরার থেকে আপনার কি বলে র্যাবের হেলিকপ্টারে নিয়ে আসা, এই নাটকগুলা তৈরি করা। আচ্ছা, এই যে আপনি নাটক বলছেন, আমি এটা একটু জানতে চাই, আপনি কি তাহলে সাতক্ষীরায় ছিলেন না? তারা বলছে না, প্রশ্নই ওঠে না। আমাকে র্যাবের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ডেকে পাঠায়, আমি তাদের এখানে যাই, র্যাব হেডকোয়ার্টারের নিচে একটি রুমে আমাকে রাখা হয়, 14 তারিখ আনুমানিক সন্ধ্যা 6টা, আনুমানিক সন্ধ্যা 6টার সময় আমাকে 4-5 জন ওই রুমে প্রবেশ করে এর মধ্যে কিন্তু আমার বাবা মারা যায়, আমি কিন্তু বিষয়টি জানি না। 10 তারিখে আমার বাবা মারা যায়, আমি কিন্তু জানি না। 11, 12, 13 আমি কিন্তু একদম ওই রুমেই, একটা রুমেই আমি। 14 তারিখে আপনার আমাকে ওইখান থেকে হঠাৎ করে চোখ বেঁধে ফেলে আমাকে মাইক্রোবাসে তোলা হয়, তুলে
আপনার যখন আমাকে পুরানো এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়, এটা আমরা কিন্তু যেটা শুনলাম যে সন্ধ্যাবেলার কথা বলতেছি আমি। গামছা, তারপরে আপনাকে লুঙ্গি বা এই যে আপনার গায়ে কাদা এইটা তো 15 তারিখের ঘটনা, আমি 14 তারিখের ঘটনায় আসতেছি। আচ্ছা 14 তারিখে সন্ধ্যার সময় আমাকে নিয়ে যাওয়া হয় ওইখান থেকে পুরাতন বিমানবন্দর। এবার পুরাতন বিমানবন্দর আমি কিভাবে বুঝলাম, যখন আমাকে গাড়ির থেকে নামানো হয় ওই গামছাটা খুলে যায়, তড়িঘড়ি করে আবার গামছা বাঁধতে বাঁধতে আমি দেখি যে আমাকে পুরাতন বিমান, আনুমানিক সন্ধ্যা 7টায়। আপনারা ওইখানকার সিসিটিভি ফুটেজ চাইলেও আপনারা চেক করতে পারেন। 2020 সালের 14ই জুলাই, 14ই জুলাই ওইখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার RAB 6-এ, RAB 6। এবং আপনি ওইখানে যিনি কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ, ভদ্রলোক বোধহয় এখন অবসরে আছেন, ওনার সাথেও আপনি বিষয়টি জানতে পারবেন। ওইখানে আমাকে রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়, রাত্রেবেলা 3টার সময়, রাত্রেবেলা 3টার সময়, আমি এখন টাইম গুলা বলছি, রাত্রে 3টার সময় আমাকে নিয়ে যাওয়া হয় সাতক্ষীরা সীমান্তে। এবং প্রথমে কথা ছিল আমাকে ক্রস ফায়ার দেওয়া, এবং যখন ওই সীমান্তে আমাকে নিয়ে যাওয়া হয়, এই সীমান্তে আমাকে অজু করানো হয়, আমাকে বলা হয় যে আমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, যদিও শেষ ইচ্ছা তারা আমার কিভাবে পূরণ করতে আমি জানি না। অজু করানো হয় এবং আমাকে বলা হয় আপনি কলেমা পড়েন। এই সময় একটি ফোন আসে, এনাদেরই একজনের মধ্যে একজন ফোন আসে, ফোনটাতে কার কার ফোন আসলো আমি ঠিক জানি না। আমাকে বলা হলো যে এ যাত্রায় তুই বেঁচে গেলি, বলে আমাকে তখন নৌকার কাছে নিয়ে যাওয়া হয়। নৌকার কাছে নিয়ে গিয়ে আমাকে ওইখান থেকে গ্রেপ্তার দেখায়। দেখেন নৌকা আছে কিন্তু মাঝি নাই, আমি আছি। এই গামছা টামছা একদম ইনস্ট্যান্টলি তৈরি করা। আচ্ছা দেখেন কোমরে বেল্ট নাই কিন্তু পিস্তল আছে, বেল্ট ছাড়া পিস্তল থাকে কিভাবে? আবার ওই যে অনেকে আমাদের দর্শকরা লিখেছে আপনি কি কোনো বোরকা পরেছিলেন, মানে কোনো বোরকা পরে পালিয়ে যাচ্ছিলেন এই ওটা না, ধরনের? ওরা একটা পরিয়েছে আমাকে। তখন তো আপনি যখন আন্ডার দিল মানে বন্দুকের ইয়েতে থাকবেন, যা দিবে আপনাকে তাই পড়তে হবে। আমাকে তখন ওরা বললো যে এটা পিপি, এটা আপনাকে পড়তে হবে। কালো একটা আপনার গ্রাউন্ড দিছে আমাকে, কালো একটা গ্রাউন্ড দিছে আমাকে। তো তারপরে ব্যাপারটা দেখেন, অনেকটা মানে কাকতালীয় হলো, সালমান এফ রহমানকে যখন আটক করা হলো আইনমন্ত্রীর সাথে নৌকার মধ্যে দেখেন করে। এটা আল্লাহর বিচার, হ্যাঁ একদম আল্লাহর বিচার এটা। দেখেন আচ্ছা তারপরে কি হলো, আমাকে যখন সাতক্ষীরা নেওয়া হলো, সাতক্ষীরা আমার বিরুদ্ধে দুটো মামলা করা হলো। একটা মামলা ফরেন কারেন্সি অ্যাক্ট, সেটা বলা হলো যে আমার কাছে ইন্ডিয়ান রুপি পাওয়া গেছে। আপনি চিন্তা করবেন সাকিব ভাই, আমার বাড়ি কিন্তু সাতক্ষীরাতে, সাতক্ষীরাতে যদি আমার বাড়ি থেকে থাকে, আমি কি ক্রস বর্ডারে, কেউ কি পিস্তল নিয়ে বসে থাকে? একদিকে বিএসএফ একদিকে বিজেপি, কেউ কি ক্রস বর্ডারে পিস্তল নিয়ে বসে থাকে? ওই জায়গাটাতে আমাকে নিয়ে আমার বিরুদ্ধে দুইটা মামলা করা হলো, একটা ফরেন কারেন্সি অ্যাক্টে আর একটা অস্ত্র আইনে। ওইখানে মামলা করা হলো। নিয়ম হচ্ছে যদি আপনার ওইখানটা যদি প্রিয় হয়, আমাকে ওইখানে গ্রেপ্তার দেখাইতে হবে। ওইটা গ্রেপ্তার না দেখায় আমাকে ঢাকায় নিয়ে আসা হলো। একই দিন রাত্রেবেলা আমার বিরুদ্ধে আরেকটা অস্ত্র মামলা করা হলো ঢাকায়। এটা সারোয়ার স্যার ভালো বলতে পারবেন, স্যার এটা এই মামলা সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবেন। জি, আমি এখন আপনার আইনজীবী ব্যারিস্টার সারোয়ার আপনার কাছে আমি আসতে চাই। কারণ আজকে এই অনুষ্ঠানটি করার পেছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে যে আপনার আইনজীবী হিসেবে মিস্টার সারোয়ার হোসেন রয়েছেন এবং যাকে আমরা চিনি যে তিনি অলওয়েজ ন্যায়ের পক্ষে এবং তিনি অন্যায়কারীদেরকে প্রশ্রয় দেন না এবং কোনো অন্যায়ের সাথে তিনি আপোস করেন না। তো সেজন্য আমি ব্যারিস্টার সারোয়ার আপনার কাছেও জানতে চাই যে যেখানে জনাব শাহেদ এতটা বিতর্কিত একটা চরিত্র এবং তাকে নিয়ে মানুষের মনে যে এত প্রশ্ন বা এত ক্ষোভ, তাকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে যে তিনি একজন প্রতারক, তো তার মামলাটি আপনি নিয়েছেন। তো নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তো সেই কারণটা আমি জানার চেষ্টা করতে চাই আপনার কাছ থেকে। পাশাপাশি আমি এটাও জানতে চাই যে আসলে তাকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে তিনি কি আসলেই কি এতটা অপরাধী কিনা? বা তার মামলাগুলোর বর্তমান অবস্থা কি? সেগুলো নিয়ে যদি দর্শকদেরকে আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আজকে সহ আলোচক শাহেদ এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম শুনছেন। আপনার প্রশ্নের জবাবে যাওয়ার আগে আমি আইনের কয়েকটা বেসিক জিনিস বলতে চাই আপনার দর্শকদের উদ্দেশ্যে। সেটা হলো যে বাংলাদেশে যে কোনো অ্যালেজড অপরাধী, অর্থাৎ আন্ডার ট্রায়াল যে কোনো অপরাধী, তাদেরকে অপরাধী বলা যাবে না যতক্ষণ পর্যন্ত কোনো কম্পিটেন্ট কোর্ট থেকে তার শাস্তি না হয়। এবং শাস্তির পরে যদি এপিল হয়, এপিল ইজ এ কন্টিনিউশন অফ ট্রায়াল। তাহলে এপিলে থাকাকালীনও কিন্তু তাকে অপরাধী বলা যাবে না। হাইয়েস্ট কোর্ট থেকে শাস্তি হওয়ার পরে যদি সে আপিল না করে অথবা হাইয়েস্ট কোর্ট থেকে যদি তার সাজা বহাল থাকে, তখন কিন্তু তাকে আইনের দৃষ্টিতে অপরাধী বলা যাবে। সো আইনের এইখানে
আপনার ম্যাক্সিমটা হলো যে এভরি পার্সন প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল অ্যান্ড আনলেস গিলটি বাই এ কম্পিটেন্ট কোর্ট। তাহলে শাহেদের যখন বিচার কমপ্লিট হয় নাই সেই পর্যন্ত কিন্তু তাকে অপরাধী বলা যাবে না, এবং এই থিওরি প্রত্যেকের জন্য প্রযোজ্য। আইনের 2 নম্বর কথা হলো যে এভরি পার্সন তার সে যত বড় অফেন্স করে থাকুক না কেন, তার আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। আমাদের সংবিধানে এই প্রভিশন রয়েছে। আরো আইন রয়েছে, যে মামলায় কারো যাবজ্জীবন অথবা ফাঁসি হওয়ার সম্ভাবনা থাকবে, সেই ব্যক্তি যদি কোনো লয়ার নিয়োগ না করে, রাষ্ট্র তার পক্ষে আইনজীবী নিয়োগ দিবে। এই জাস্ট লয়ার এগুলো নিটিগিটি। ন্যাচারাল আইনের, প্রাকৃতিক আইনের 2টি লিম্স আছে। কোনো ব্যক্তিকে না শুনে তাকে শাস্তি দেওয়া যাবে না। আর যে তাকে যে অভিযোগ আনবে, অভিযোগকারী তার বিচার করবে না। তাহলে বাংলাদেশে অভিযোগকারী কারা? এই যে র্যাব, পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, যারা গ্রেপ্তার করে, অভিযোগটা কে আনে? পুলিশ, র্যাব অথবা কোনো ব্যক্তিগত পার্সন। তাহলে অভিযোগকারী কোনো অভিযুক্ত লোকের বিচার করবে না। তাহলে হয় কি, মনে করেন আইনের ভাষায় তার হয়তো শাস্তি হচ্ছে 2 বছর, সে দিয়ে দেবে 14 বছর। তো আর হলো, কোনো মানুষকে তাকে বলার সুযোগ না দিয়ে, তাকে না শুনে তাকে কন্ডেম করা যাবে না। অর্থাৎ তাকে ডিফেন্সের সুযোগ না দিয়ে তার বিচার করা যাবে না। আইনের আরেকটি কথা হলো যে যতটুকু অফেন্স করেছে তার শাস্তি ততটুকু হবে। শাস্তি হবে প্রপোর্শনেট টু দ্য অফেন্স। খেয়াল করেন, যতটুকু সে অপরাধ করবে ততটুকু তার শাস্তি হবে। এখন আপনি আসেন, যেহেতু আমরা মুসলমান, কোরআন শরীফ সম্বন্ধে আমার যতটুকু ধারণা রয়েছে, সূরা মায়াজে বলা হয়েছে দাঁতের পরিবর্তে দাঁত, চোখের পরিবর্তে চোখ, জানের পরিবর্তে জান। অর্থাৎ ওই কথাটা আসে যে যে যতটুকু অফেন্স করবে সে ততটুকু সাজা ভোগ করবে। তো শাহেদের এই মামলাগুলো, ওর ফ্যামিলি, ইভেন ওর শাশুড়ি, সবাই আমার চেম্বারে আসছে। ও তো আসতে পারে না, ও সুযোগ মতো আমার সাথে কথা বলেছে জেলে থেকে। আমি যখন মামলাটা শুনলাম, ও গ্রেপ্তার হওয়ার আগে তার সাথে আমি অনেকবার একই ফোরামে আমরা টক শো করেছি। সে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেছে, আমি বিএনপিকে রিপ্রেজেন্ট করেছি, আমরা ডিবেট করেছি। সো আজকে এইখানে আমি কথা বলছি ও লয়ার হিসেবে, আমি তার যেহেতু কেস হ্যান্ডেল করেছি। সো আমি একমাত্র লয়ার না, তার আরো অনেক লয়ার ছিল, আমি অন অফ দ্য লয়ার্স। তো অস্ত্র মামলাটা দেখেন যে তাকে নিয়ে গেছে কক্সবাজার, সেইখান থেকে ঢাকায় অস্ত্র উদ্ধার করলো যে গাড়ি থেকে, সেই গাড়ির ছাদের উপর থেকে একটা অস্ত্র উদ্ধার করলো। সেই গাড়ি তার নামে রেজিস্টার্ড না, এবং গাড়িটা ছিল একটা খোলা জায়গায়, রাস্তার উপরে, মানে এমন জায়গায় যেখানে শাহেদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। মজার কথা হয়েছে যে অস্ত্রের বাট এক দেশের আর নল আর এক দেশের। তো এইভাবে তো কোনো অস্ত্র পৃথিবীতে আসতে পারে না যে এক অংশ এক দেশের আর এক অংশ আর এক দেশের। তো এই যে পাতানোর নাটক করলে যা হয়, অ্যাকচুয়ালি শাহেদ ভিক্টিমাইজ হয়েছে যে সরকারকে, যে আওয়ামী লীগকে সে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে, সে এবং তার মতো অনেক ব্যবসায়ী, ওইটা এমন একটা ফ্যাসিজম ছিল যে তাদের গদি রক্ষার্থে তারা যে কাউকে জবাই করতে পারে। যে সালমান এফ রহমানের নাম আসলো, যে বাংলাদেশে যে ডজনকে ডজন লোক আছে যারা জনগণের জন্য কোনো কাজ করে নাই, জনস্বার্থ এবং দেশের স্বার্থ বিপন্ন করার জন্য যত রকম মেকানিজম আছে, যা কিছু করতে পারে, সেই রকম একজন লোক ছিল এই সালমান এফ রহমান। আপনার সেই শেয়ার মার্কেট থেকে শুরু করে হেন কোনো অপরাধ নাই এই লোকটি করে নাই। আবার তার দাড়ি ছিল একেবারে বুক পর্যন্ত। যে
একটা দেশে এইরকম যদি 10 জন খারাপ লোক থাকে, সেই দেশকে 12টা বাজাই দিতে পারে। যে এইরকম খারাপ লোক যদি কোনো সমাজের সৃষ্টি হয়, সেই সমাজের প্রোগ্রেসের আর কোনো সুযোগ নাই। ওর একমাত্র কাজ ছিল জনগণের সম্পত্তি লুট করে, ব্যাংকের টাকা লুট করে, শেয়ার মার্কেট লুট করে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে ওই শেখ পরিবারকে সাপ্লাই দেওয়া। এই লোকটা আসলেই ডেডিকেটেড। মানে এই যে ফেসিজমের ডেডিকেশনের যদি আপনি তালিকা করেন, লিস্ট করেন, মানে আপনি টপ র্যাঙ্কিং করেন, ও প্রথম 5 জনের ভিতরে একজন হবে। যে ফেসিজমকে কিভাবে সার্ভ করতে হয়, এই বেচারা এত কষ্ট করে টাকা জোগাড় করছে, ব্যাংক লুট করছে, শেয়ার মার্কেট লুট করছে, ব্যবসায়ীদেরকে লুট করছে, এবং যেখানে টাকা, ওইটা সে জানে যে কোথা থেকে কিভাবে টাকা উদ্ধার করতে হয়। এই এই অপরাধীর, এই খারাপ লোকটির আরেকটা সঙ্গ ছিল, ওই যে রুবায়েত নামে একটা লোক ছিল যে শেয়ার মার্কেট ধ্বংস করছে। চিন্তা করেন, ইউনিভার্সিটির একটা শিক্ষক কি করে এইরকম খারাপ হয় যে 33 লক্ষ পরিবারের শেয়ার লুটপাট করছে এবং অনেকে আত্মহত্যা করছে। তো শুরুটা তো ওখান থেকে হয়েছিল, সেই 2010-এর ঘটনা বলছি। আপনি তো সেই ক্ষেত্রে শিবলি রুবায়েত, হ্যাঁ, শিবলি রুবায়েত, সেই ক্ষেত্রে আপনি প্রোগ্রাম করছেন তাকে নিয়ে। মানে জি। ওই যে সালমানের প্রমাণের শিষ্য, এইরকম খারাপ একটা ইউনিভার্সিটি শিক্ষক কি করে এত খারাপ মানুষ হতে পারে? অ্যানিমালের সাথে, পশুর সাথেও তুলনা করা যায় না। পশুরা কিন্তু সমাজের ক্ষতি করে না, পশু দ্বারা সমাজ উপকৃত হয় বিভিন্নভাবে। তো এই পশুর চেয়ে অদম, এ আবার শিক্ষক। তো এরা যে কোনো ব্যাপারে যখন দেখছে যে কোভিড নিয়ে যখন সরকারের ভেহেমেন্টলি সমালোচনা হচ্ছিল, যেখানে এই সাহেদের কাছ থেকে হেল্প নিয়েছে, সেইখানে জবাই করতে তাদের 1 মিনিট সময় লাগে নাই। যেটা এখন আমরা শুনলাম যে ওই ব্রিগেডিয়ার শহীদুল্লাহ সাহেব কিন্তু তাকে কিন্তু খুন করা হয়েছে, হঠাৎ করে হ্যাঁ, দেখলাম তাকে সে মারা গেছে। তাকে কিন্তু মারা গেছে। হ্যাঁ, একদিনের মাথায় মারা গেছে সে। একদিনের মধ্যে মারা গেছে হঠাৎ করে, আপনি এবং দেখেন। তার কাছে ছিল তো আর আমার কাছে ছিল ওই রিপোর্টটা। হ্যাঁ, আরো অনেকে বলে থাকে যে এই এরশাদ সাহেবরেও কিন্তু হত্যা করা হয়েছে। ওই সময় সিএমএস এ যারা গেছে, এরকম একটা অভিযোগ আমরা শুনেছি। এই বা আমাদের সিনিয়র একজন অফিসার ছিল জেনারেল রুহুল আলম চৌধুরী, শোনা যায় যে তাকেও নাকি পয়জনিং করা হয়েছে। এইগুলো আসলে একটা তদন্ত হওয়া উচিত। তো ওই রিপোর্ট যে সেই টিকা যদি ব্যবহার করা হয়, তাহলে মানুষের মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে অথবা ক্যান্সারও হতে পারে, এই রিপোর্ট যখন বেরোলো, এবং সালমান এফ রহমান এইরকম টিকা এনে যে মানুষকে হত্যা করতে পারে, তাতে আমার অন্তত কোনো সন্দেহ নাই। তো সেই ক্ষেত্রে শাহেদ তো কিছুই না। শাহেদের মতো মানুষ যদি ক্রস ফায়ার দেয় অথবা তাকে যদি খুন করে, তাতে একটা সংখ্যা শুধু অ্যাড হবে, আর কিছু না। ওকে তো তওবা পড়াইছিল, এবং তখন নাটকটা এইভাবে সাজাতো যে সে বর্ডার ক্রস করে যাচ্ছে, সেই সময় বিএসএফ এর গুলিতে মারা যেত। সব পাপেট মিডিয়া দিয়ে, সেই এমবডিড মিডিয়া দিয়ে এরকম একটা নিউজ ছড়াতো। তো এইটার সাথে আপনি দেখেন যে যারা ব্যাংক লুট করলো, তো বসুন্ধরা গ্রুপ দিয়ে শুরু করি, যে যারা জনগণের সম্পত্তি, জায়গা জমি 80% চুরি করলো, 80% জায়গার মালিক তারা না, তাদের কোনো শাস্তি হলো না। বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেল, তাদের কোনো শাস্তি হলো না। এত বেশি গুম, অপহরণ এবং খুন হলো, তাদের কোনো শাস্তি হলো না। তারপরে এই গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যে মন্ত্রী ছিলেন মিস্টার মান্নান, তিনি ডাইরেক্ট হ্যাঁ, শাহ আলমকে বলছিলেন যে জমির আপনি মালিক না, আপনি জমি দাবি করেন কিভাবে। পরবর্তীতে এক্স্যাক্টলি মান্নান আর ওই মন্ত্রী তো থাকে নাই এটা বলার কারণে। মন্ত্রী তো থাকে নাই। তো এই ধরনের পরিস্থিতি, তাদের শাস্তি হলো না। শাহেদ যদি ধরে নেই একটি, মানে করোনা টিকা, সে ভুয়া করোনা টিকা অথবা করোনা নিয়ে সে অপরাধ করেছে, যেখানে জানা মতে একজন মানুষ মারা যায়নি। 406 এবং 420 যদি মামলা হয়, সেই মামলায় সাধারণত 3 মাসে জামিন হয়। তো এই ছেলেটাকে সেই সময় এইভাবে ধরেছে। শাহেদের নামে বদনাম থাকতে পারে, কারো যদি কোনো গ্রিভেন্সেস থাকে, সে আইনের কাছে আসবে। এবং সেইটার সাথে আরেকটা মাফিয়াতন্ত্রের আরেকটা কৌশল ছিল যে অলওয়েজ ইস্যুকে শিফট করা, ডাইভার্সনারি যে ট্যাকটিক্স ছিল, যে ওদের মেইন উদ্দেশ্য ছিল লুটপাট করা। ইন্ডিয়ানরা এই পাপেট সরকারকে বসাইছে,
তাদের লোক বাংলাদেশকে লুটপাট করবে, আওয়ামী লীগ একদিকে লুটপাট করবে, এই আওয়ামী পরিবার, এই শেখ পরিবার একদিকে লুটপাট করবে। এই লুটপাট যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই জন্য ইস্যু একটার পর একটা ইস্যু আনতে যাবে, একটার পর একটা ইস্যু। সেই ইস্যু সৃষ্টি করার জন্য শাহেদকে ধরে যে নাটক সাজালো এবং প্রত্যেকটা ক্রস ফায়ার, প্রত্যেকটা গুমে এইরকম নাটক সাজানো হয়েছে। সে র্যাবে নিজে যে সারেন্ডার করলো, রাষ্ট্র ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা সৃষ্টি হয়েছিল জনগণের সামনে সঠিকভাবে তথ্য হাজির করা, অপরাধীদের বিচার করা, নাটক করার জন্য নয়। ডিবি, সেই সময় ডিজিএফআই, সেই সময় এনএসআই, সেই সময় র্যাব এইভাবে নাটক করেছে যে এই নাটকগুলো অত্যন্ত উইক স্ক্রিপ্ট, যে কেউ বুঝতে পারে। আমরা অনেক সময় টকশোতে বলছিলাম যে নাটকটা ঠিক মতন হয়নি। মনিরুল নামে একটা দুষ্কৃতিকারী পুলিশ অফিসার ছিল, মুখ ব্যাকা করে কথা বলতো। ও ছিল ওই জঙ্গি নাটক সাজাবার মেইন আর্কিটেক্ট। এর সাথে যে টিম ছিল প্রত্যেকে অপরাধী। ওই যে জাহাজবাড়ি, কল্যাণপুরের জাহাজবাড়ি এখন তো লিড নিউজ হয়েছে আমার দেশে, যে তাদেরকে কাউকে 6 মাস আগে, কাউকে 3 মাস আগে, কাউকে 1 বছর আগে ধরে নিয়ে পিছন থেকে গুলি করে মেরেছে। সেইটা রাস্তার অবস্থা ছিল। সেই ক্ষেত্রে আমি শাহেদকে বলবো, শাহেদ লাকি যে সে বেঁচে আছে, সে জীবন নিয়ে বেঁচে আছে এবং তার অবস্থানটা সে অন্তত মানুষের কাছে এখন বলার চেষ্টা, বলতে পারবে। আপনি আজকে তাকে সুযোগ করে দিয়েছেন, আপনি একটা ন্যায্যতার পক্ষে দাঁড়িয়েছেন। কারণ ওই যে কোরআনের কথাটা যে কাউকে কাউকে অপরাধী বলা যাবে না, কাউকে শাস্তি করা যাবে না, তাকে তাকে বলার সুযোগ না দিয়ে, যে তাকে ডিফেন্সের সুযোগ না দিয়ে, এবং প্রত্যেকটা জুরিসডিকশনে, প্রত্যেকটা লয়ের যত ধরনের লিগাল সিস্টেম আছে, এইটা কিন্তু একেবারে প্যারামাউন্ট প্রিন্সিপাল অফ ল, যে কাউকে ডিফেন্সের সুযোগ না দিয়ে তাকে অপরাধীও বলা যাবে না, তাকে শাস্তিও দেওয়া যাবে না। শাহেদ যদি করোনার এই টিকা নিয়ে যদি জোরচারি করে, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই, আমি এখনো চাই। তো সেই মামলা তো নাই কোনোটা, আমার জানা মতো তো ওরে ওই মামলায় শাস্তি দিতে পারেনি বলে পাতানো একটা অস্ত্র মামলায় শাস্তি দিচ্ছে। আপনার আমি এই এই এক সেকেন্ড একটু বলবো স্যার। এই যে জি দেখেন জি জি স্যার, প্লিজ এইটা চার্জশিট, প্লিজ। এই যে চার্জশিট, মাত্র তারা চার্জশিট দিচ্ছে 10টা রিপোর্ট, যে হ্যাঁ 10টা রিপোর্ট আমি ভুয়া দিছি। এই যে র্যাবের চার্জশিট দেখেন। চার্জশিট। আর এই যে দেখেন, এই 10 জন ব্যক্তির রিপোর্ট, আপনি যদি নিপসমের ওয়েবসাইটে যান, আপনি প্রত্যেকের রিপোর্ট দেখবেন, সেখানে পাবেন প্রত্যেকে। সেটাই, সেই জন্য এইটা যখন জজ সাহেবরা, অনেক জজ সাহেব ভয় পাইয়া আপনার বিচার করছে, টাকা খেয়ে বিচার করে, তো স্যার আমার হয়তো যখন অস্ত্র হয়তো মামলা হলো স্যার, হুম, অস্ত্র মামলা যখন আমার ট্রায়াল হলো স্যার, আমি জানি না কোনো চুরির মামলাও 7 দিনে বিচার হয় কিনা স্যার। সেই আমি তখন সেই স্যার দুদুকের রিমান্ডে, স্যার দুদুক থেকে আমাকে কোর্ট করানো হতো, রিমান্ড থেকে কোর্ট করে সেই 7 দিনের মধ্যে আমার ট্রায়াল শেষ। সেই আমি শেষ করি। সেই অস্ত্র মামলায় তাকে 7 ওয়ার্কিং ডেজ, বাংলাদেশে 7 বছরের মামলা নিষ্পত্তি হয় না। সাগর রুনির মামলা 100 বারের বেশি টাইম নিয়েছে। শাহেদকে শাস্তি দিতে হবে, 7 দিনের মধ্যে শাস্তি দিল। তো হাইকোর্টে যখন এই মামলাটা চলমান ছিল, আমি মামলা সেটা শুনেছি, অন্য অন্য লয়ার কন্ডাক্ট করেছে, বাট আমি 2-1 দিন হাজির থেকেছি। রাষ্ট্রপক্ষ সেই মামলার এগেনস্টে অ্যাপিলেট ডিভিশনে গেল। অ্যাপিলেট ডিভিশন প্রথম স্টে দিল, পরে অ্যাপিলেট ডিভিশনে তার এটা শুনানি হলো। শাহেদের পক্ষে আমার বন্ধু রুহুল কুদ্দুস কাজল ছিল, রুহুল কুদ্দুস কাজল এবং আমরা একসাথে তাকে এই হাইকোর্ট থেকে জামিন করাতে সমর্থ হয়েছি। যখন এই ডকুমেন্টগুলা অ্যাপিলেট ডিভিশনের লয়াররা দেখেছেন যে অস্ত্রের নল এক দেশের, বাট এক দেশের, এটা তো কোনো কিছু হতে পারে না। সো আমার আমার বলতে ইচ্ছে হয়েছিল কোর্টে, আমি বলিনি, যে যারা এরকম এই পাতানো মামলা সাজিয়েছে, যারা এই মামলায় জাজ সাহেব রায় দিয়েছে, এদেরকেও জবাবদিহিতার সম্মুখীন করা হচ্ছিল। শাহেদ যদি অপরাধ করে থাকে, আমরা যেটা জানি বাংলাদেশে আরো অন্তত সেই সময় 50টা হাসপাতালের লাইসেন্স রিনিউ করে নাই। এগুলো তো ঘুষ খাওয়ার জন্য করে না, নবায়নের টাকা নেয় কিন্তু সেটা রিনিউ করে না। তাহলে আপনি হাসপাতালের অনুমতি কেন দিলেন? তো এটা প্রত্যেকটা জিনিস রটেন এবং করাপ্টেড। মানে তারা
বাংলাদেশের জনগণের রক্ত চোষা, জনগণকে অতিষ্ঠ করার যে একটা প্রশাসন ব্যবস্থা সৃষ্টি হয়েছে, রন্ধ্রে রন্ধ্রে তারা এমন এমন গ্যাপ রেখে দেয় যে কোনো মুহূর্তে তাকে আটকানো যায় এবং ওই ইস্যু সৃষ্টি করে তার কাছ থেকে ঘুষ নেওয়া যায়। এই ঘুষ নেওয়ার জন্য, মাসিক মাসোহারা নেওয়ার জন্য এইগুলো তারা ইচ্ছে করে রাখে। সেই জন্য আমি যখন এই মামলা দেখলাম, শাহেদের স্ত্রী অত্যন্ত বনেদি পরিবারের একটি মেয়ে, তার মা বিটিভির এনলিস্টেড গায়িকা ছিলেন, গান গেতেন, এবং তার পরিচালক ছিল। ওয়াইফও, হ্যাঁ পরিচালক ছিল, এবং তার ওয়াইফও এই বিটিভিতে আপনার করতো, প্রোগ্রাম করতো, সংবাদপত্র So, সংবাদ হ্যাঁ। এরপরও যদি তার অপরাধ হয়, সে যদি অন্যায় করে থাকে, আমি সবার আগে চাবো যে তার সর্বোচ্চ শাস্তি হোক। কারণ আমি তো কাউকে ছেড়ে কথা বলি না। সাকিব ভাই, আপনি জানেন যে আমি বসুন্ধরার বিরুদ্ধে এখন 5টা মামলা দিয়েছি। বেনজিরের বিরুদ্ধে আমি মামলা করেছি 5ই আগস্ট আগে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছি, আরো অনেকের বিরুদ্ধে করেছি। এখন পর্যন্ত 70টা অ্যাপ্লিকেশন দিয়েছি আমি পার্সোনালি এই দুর্নীতির তদন্ত করার জন্য, দুর্নীতি দমন কমিশনে। শাহেদের যদি দুর্নীতি দেখি, আমি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো কিন্তু বিনে অপরাধে বাংলাদেশে একজন নাগরিককে আপনি, আপনার সুইট উইল হলো আপনি বাংলাদেশের মানুষকে মারার জন্য টিকা আমদানি করবেন, এবং সেই টিকা আমদানি করে যে টাকা আপনি ইনকাম করবেন, সেই টাকার 80% আপনার মাফিয়ার হেডকোয়ার্টারে দিবেন। আর শাহেদের মতো ছেলেদেরকে, যারা শেখ পরিবারের আত্মীয় না, আর যারা এরকম টাকাও দিতে পারবে না, তাদেরকে আপনি জেলে পুরে রাখবেন মিথ্যা মামলা দিয়ে। সেই জন্যই তো আওয়ামী লীগের পতন হয়েছে। এই জন্যই আপনার এই যে ন্যাশনাল জাস্টিস, আওয়ামী লীগের পতন তো ন্যাশনাল জাস্টিস, কেউ তো ভাবে না এইভাবে পতন হবে। হঠাৎ করে আবাবিল পাখির মতো এই ছেলেরা আসছে এবং পতন ঘটেছে। সেই জন্য শুধু শাহেদ না, যারা এরকম মিথ্যা মামলায় সাফার করেছে, যারা অ্যাপারেন্টলি আমাদের ব্যক্তিগত নলেজে রয়েছে কোনো অপরাধ করে নাই, তাদের পক্ষে আমাদের চেম্বার থেকে আমরা দাঁড়াবো। আপনি নিশ্চয়ই জানেন যে অনেক গুম ভিকটিম, তাদের পক্ষে দাঁড়িয়েছি। মুনিয়া হত্যাকাণ্ডে মুনিয়ার বোনের পক্ষে দাঁড়িয়েছি। আমি সেই জন্যই শাহেদের পক্ষে দাঁড়িয়েছি, ন্যায্যতা আদায়ের জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাকিব ভাই, আমি একটু বলি। আমাকে শাহেদ, আমি যেটা আপনাকে জানতে চাই যে আমরা আইনি বিষয়গুলো শুনলাম, সবই শুনলাম, কিন্তু তারপর আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে এই যে আওয়ামী লীগের মতো একটা সরকার, তার পক্ষে আপনাকে দেখা গিয়েছিল আপনি টকশোতে গিয়ে অনেক বড় বড় কথা বলতেন, এবং আওয়ামী লীগের পক্ষে আপনি যেভাবে সাফাই গেতেন, সেটা কিন্তু আমাদের অনেকেরই একটা বিরক্তির উদ্রেক করতো যে এই লোকটি কেন এভাবে নির্লজ্জের মতো আওয়ামী লীগের পক্ষে সাফাই গাচ্ছে। তো ওইটার ব্যাখ্যা আমি আপনাকে জানতে চাই যে কেন আপনি সে সময় আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী দলের পক্ষে টকশোতে গিয়ে আপনি গলাবাজি করতেন। এটার উত্তর আমি আসলে এখন আর আমার দিতে পারবো না এত বছর পরে সাকিব ভাই আপনাকে। আমি এটা ধরেন আমার ভুল, এটাকে আমার আর কোনো জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। কারণ এইভাবে যে এই দলটা মানে নিজের সন্তানকে জবাই করতে পারে, এটা আমার জানা ছিল না। মানে তারা যে কোনো কিছু জবাই করার, মানে এটার জন্য যদি আমার কাছে দেশবাসীর কাছে ক্ষমা চেতে হয়, আমি ক্ষমা চাবো। আর কি করবো? ক্রসফায়ার থেকে ফিরে আসছি আমি, আমাকে 104 দিন রিমান্ডে রাখা হয়েছে। আপনি আয়না ঘরের কথা বলেন, সিআইডি তে যে রিমান্ডের যে জায়গাটা ছিল, এই যেখানে বিডিআরদের জন্য যে সেলটা তৈরি করা হয়েছিল, সাকিব ভাই 3 হাত জায়গা, ঠিক আছে, সেই জায়গায় আমাকে 70 দিন রাখা হয়েছে। 70 দিন। কি একটাই জিনিস তারা চায়, হচ্ছে ওই কাগজ। আমি কাগজ কোথার থেকে দিব? আমি আমার বিরুদ্ধে একের পর এক মামলা, এমন কোনো মামলা নাই। দেখেন সাকিব ভাই, আমার বিরুদ্ধে দুদুকেই মামলা করলো 4টা না 5টা মামলা করলো দুর্নীতি দমন কমিশন। একটা মামলা কি করলো, স্বাস্থ্যের ডিজি আর আমি মিলে 1 কোটি কত লাখ টাকা তসরুপ করতে চেয়েছি, করি নাই, চেয়েছি। তারপরে আমার দুটো লোন আছে বাংলাদেশে, আমি আপনাকে সবার সামনে বলি, ফার্মার্স ব্যাংকে আর এনআরবি ব্যাংকে। সেটা কি, হাসপাতালের নামে 1 কোটি 2 কোটি টাকা দুইটা ব্যাংকে এফডিআর করা ছিল। সেই এফডিআর এগেনস্টে একটা এমআরআই মেশিন কেনা হয়েছে, একটা সিটি স্ক্যান মেশিন করা। এছাড়া বাংলাদেশের কোথাও আমার কোনো লোন নাই। আপনি দেখবেন আমার বিরুদ্ধে দুদুকে একটা মামলা করা হয়েছে যে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ এবং নন সাবমিশন কেস, এটা স্যার ভালো বলতে পারবে। এই মামলায় আমাকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থেকে খালাস দিতে হয়েছে, কারণ তারা আমাকে কিছু পায়নি। ভাই আমি মুখেই হয়তো একটু বেশি কথা বলি, কিন্তু ওই যে মানে সুযোগ সুবিধা নিয়ে
এই জায়গাগুলা হয়তো আমার নাই। আপনি হয়তো স্যার আরো ভালো বলতে পারবেন। আচ্ছা, আপনাকে দেখা যেত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনি সমস্ত বড় বড় যারা পাওয়ারফুল লোকজন ভাই, তাদের এখন সাথে বিষয়টা হচ্ছে অনেকের আছে ছবি তুলে একটা নেশা। আমার এটা একটা শখ ছিল, ছবি তুলে আমি তো আমার ফেসবুকে দিতাম, আমি তো কাউকে পাঠাইতাম না, আমি তো আমার ফেসবুকে দিতাম। হয়তো এটা আমার অন্যায়, এর জন্য 4 বছর। কিন্তু যখন আপনি কারাগারে গেলেন তখন এই লোকগুলো কোথায় ছিল যাদের সাথে আপনি সেলফি তুলতেন, এত প্রভাবশালী লোকজনের সাথে আপনার কানেকশন? এই লোকগুলা এই লোকগুলা আমার স্ত্রী একজন ব্যক্তিকে ফোন করেছিলেন যে কি করবেন, বলে আপনি রাত্রে 1টার সময় আমার সাথে দেখা করেন। আমার বড় মেয়ে একটি স্কুলে পড়তো, তাকে বলা হয়েছে যে ডোন্ট কাম ফ্রম টুমরো। আমার ছোট মেয়েটা একটু অ্যাডভান্স, মানে একটু ডিলে ডেভেলপমেন্টাল প্রবলেম আছে। হ্যাঁ, আমাকে তো 4 মাস কোনো যোগাযোগই করতে দেওয়া হয়নি। 4 মাস আমাকে কোনো যোগাযোগই করতে দেওয়া নেই, রিমাইন্ডের পর রিমাইন্ড, রিমাইন্ডের পর রিমাইন্ড। জামিন হয়, স্টে হয়। আমার বিরুদ্ধে মামলা, একের পর এক প্রতারণার মামলা। কি হয়েছে? বালু, সিমেন্ট, রড। কোথা থেকে বালু, সিমেন্ট, রড? হ্যাঁ, আমাদের কনস্ট্রাকশন একটা বিজনেস ছিল, সেটা আমি দেখতাম না, অন্য লোক দেখতো, তাদের নামে না হয়। ম্যাক্সিমাম মামলা পূর্বাচল রিজেন্ট টাউন। পূর্বাচল রিজেন্ট টাউন তো আমার না। এবং সেই মামলায় কিন্তু যতই আমার উকিল বলতেছে আমাকে রিমাইন্ড দিয়েই যাচ্ছে, রিমাইন্ড চাচ্ছে, রিমাইন্ড দিয়েই যাচ্ছে। আমি না, বারবার আমি বলা একটু হয়েছে আমি যে একটু অ্যাড করি। আমি একটু অ্যাড করি। শাহেদ হয়তো আহ, বলতে পারে না ঠিক মতো। আমি একটু হেল্প করি লয়ার হিসেবে, যে শাহেদ কেন আওয়ামী লীগের পক্ষে গলাবাজি করছে। আমার ধারণা শাহেদ ডিসএগ্রি করলে বলতে পারবে এখানে। এটা হলো বাংলাদেশের পলিটিক্যাল কালচার, যে যারা ক্ষমতায় থাকে, স্পেশালি যারা ব্যবসায়ী, এরা দেখবেন যে ক্ষমতায় যখন আওয়ামী লীগ ছিল, ব্যবসা পরিচালনা করতে হইলে এক ধরনের ওই ক্ষমতাসীনদের সাথে যোগ সাজস এবং ওই আওয়ামী সাজতে হয়। এখন দেখবেন যে সব ব্যবসায়ীরা কিন্তু বিএনপি। আপনি এই মিডিয়ার এটা দেখেন না, ট্রেন্ডটা দেখেন, যে যে মিডিয়া স্বৈরতান্ত্রিকতা মানবীয়তন্ত্র সৃষ্টির সরাসরি ভূমিকা রেখেছে, 5 আগস্টের পরে সম্পূর্ণ চেহারা 180 ডিগ্রি অপোজিট হয়ে গেছে। অর্থাৎ এখন তারা সব জাতীয়তাবাদ। এখন জাতীয়তাবাদে ব্যবসায়ীর অভাব হবে না, লোকের অভাব হবে না, মিডিয়ার অভাব হবে না, ডোনারদের অভাব হবে না। এবং এইভাবে তারা এক সময় যায় সরকারকে ডুবায়। সো হয়তোবা সে মানুষের তো একটা নর্মাল অ্যাসপাইরেশন থাকতেই পারে। তো সে তো ব্যবসায়ী, সেই ব্যবসায়ী হিসেবে হয়তো সেও ভাবছে যে আওয়ামী লীগ ঘরনের কথা না বললে, আর প্রত্যেকটা মানুষেরই একটু সুনাম অর্জন করার একটা টেন্ডেন্সি থাকে, একটু ব্রান্ড হওয়ার একটু ইয়ে থাকে। তো ও আসলে রং জায়গায় পাড়া দিয়েছিল যে আওয়ামী লীগ কেন, সেই ক্ষেত্রে যে কোনো মাফিয়া তন্ত্র অথবা বাংলাদেশের রাজনৈতিক কালচারে যে কাউরই জবাব দিতে পারে। তো সেইটা মানুষের একটা শিক্ষা নিতে হবে যে আপনি ক্ষমতাসীনদের সাথে কতখানি আওয়ামী লীগের হবেন আর কতখানি বিএনপি হবেন, কতখানি ক্ষমতাসীন হবেন, সেইটাও কিন্তু একটা লেসন এইখানে। ওকে, জি জনাব এটার শাহেদ। একটা প্রকৃষ্ট উদাহরণ না, এটা আমি একটা প্রকৃষ্ট উদাহরণ। মানে এটার জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী, আর কিছু করার নেই আমার। আপনার মাধ্যমেই আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী, আর কিছু করার নেই। এই যে দেখেন, গুম কমিশনে কিন্তু আমিও একটা ইয়ে করেছি, দরখাস্ত করেছি, এবং আমি স্পেসিফিক কোথায় আজকে জাহিদ মালিক স্বপন অ্যারেস্ট হয় না কেন, গ্রেপ্তার হয় না কেন? তাকে তাকে গ্রেপ্তার করলেই তো অনেক অনেক তথ্য বেরিয়ে আসে। আজকে তাকে কেন গ্রেপ্তার করা হয় না? আজকে এই যে করোনার সময় যে কেলেঙ্কারি, স্বাস্থ্য খাতের যে কেলেঙ্কারি, তার মূল নায়ক তো সে। কেন আজকে তাকে গ্রেপ্তার করা হয় না? কেন তার পরিবারের লোকজনদেরকে গ্রেপ্তার করা হয় না? আমি জানাচ্ছি তাদেরকে গ্রেপ্তার করা হোক। কেন আমি গুম কমিশনে যে আমি যে ইয়ে করেছি, আমি সেখানে কিন্তু স্পষ্ট আমি তাকে একদম তাকে তাকে আমি অভিযুক্ত করেছি। এই গুম কমিশন আমি করেছি। আমি কত তারিখে করেছি দেখেন, আমি গুম কমিশনে করেছি হচ্ছে 30/9/2024। আর আপনি সালমান এফ রহমানের বিরুদ্ধে কি কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমি তার তার বিরুদ্ধে আমি গুম কমিশনে আমি আমি পুরোটাই আমি লিখেছি, আমার স্টেটমেন্টে লিখেছি আমি। হ্যাঁ, আমার কথা কে শুনবে বলেন? আপনি আজকে আমাকে একটা প্ল্যাটফর্ম দিলেন দেখে আমি আমার কথা বলতে পারলাম। কে শুনবে আমার কথা? বাংলাদেশের মানুষের কাছে আমি একটা প্রতারক এবং বাটপার, এছাড়া আমার এখন আর কোনো পরিচয় নাই। আমি আমি জামিন পেয়েছি, সমাজে কোথাও চলতে পারি না, যেতে পারি না। আমার বড় মেয়েটা অনেক সময় বলে যে বাবা একটু চলো এখানে বসি, বসতে পারি না, মানুষ আমাকে নিয়ে খারাপ কথা বলে।
তো এক্ষেত্রে আমি একটু ব্যারিস্টার সারোয়ার আপনার কাছে একটু আসতে চাই যে এই যে আমাদের সমাজে যে আমরা এই জিনিসটা দেখি যে একটা মিডিয়া ট্রায়াল হয়ে যায় যে আপনি আসলে গিলটি নাকি নট গিলটি এটা জাকির ভাই আরেক সেকেন্ড একটু আমাকে দিবেন, আমাকে একটু। আমার জাতীয় পরিচয়পত্র, আমি সারোয়ার স্যারের কাছে কালকেই বলতেছিলাম, আমার জাতীয় পরিচয়পত্র ব্লক করা হয়েছে। কেন? আমার নাকি ডবল এনআইডি কার্ড। আমি বের হয়ে এনআইডি দপ্তরে চ্যালেঞ্জ করলাম, তাদেরকে চিঠি দিলাম, এখনো পর্যন্ত আমার জাতীয় পরিচয়পত্র খুলে না। আমি বাংলাদেশের নাগরিক, আমার পাসপোর্ট জব্দ থাকতে পারে, আমার বিদেশ যাওয়ার প্রতি নিষেধাজ্ঞা থাকতে পারে, কিন্তু আমার এনআইডি কি সমস্যা করছে? আমি ডিজি কে চিঠি দিলাম, ডিজি সাহেব বললেন যে আমি দেখতেছি, ডিজি বললো যে আমার অপারগতা, কিচ্ছু করার নেই। তাহলে কি আমি এখনো বিচার পাবো না? তো আমি একটু ব্যারিস্টার স্যার আপনার কাছে একটু জানতে চাই বিষয়টা যে এই যে একটা মানুষকে যে মিডিয়া ট্রায়াল করে সে দোষী কি অপরাধী এটা নির্ণয় করার আগে আদালত কর্তৃক মিডিয়ার মাধ্যমে তাকে একটা জনগণের কাছে এই যে একটা হেয় প্রতিপন্ন করে দেওয়া হয়, এর আসলে রেমেডি কি? কারণ আপনি আর আমিও কিন্তু এর ভিকটিম। আপনি জানেন যে ওই ভাইরাল প্রতিদিনের দ্বারা কিন্তু আপনাকে আমাকে একইভাবে চরিত্র হনন করা হয়েছিল। এই বিষয়টা থেকে আমরা কি করে রেমেডি পেতে পারি? এই সমাজে তো এটা দরকার যে আপনি আদালত কর্তৃক দোষী হওয়ার আগে আপনাকে দোষী বানিয়ে দেওয়া হচ্ছে মিডিয়ার মাধ্যমে। এই প্রবণতাকে আমরা কি করে ঠেকাতে পারি? আমি মনে করি শাহেদের এইখানে কিছু লিগ্যাল অ্যাকশন সে নিতে পারে ইচ্ছে করলে। সেই সময় তাকে যেভাবে মিডিয়া ট্রায়াল করেছে, যেহেতু গুম কমিশনে সে আবেদন করেছে, একটা অ্যাকশন তো সে নিয়েছে। এবং সেই সময় যে মিডিয়া ট্রায়ালটা হয়েছে সেইটা সবার এগেনস্ট তো পারবে না। সবচেয়ে নেস্টি যারা করছে এরকম দুই একটা আসলে আমরা সেইখানে আইনি একটা অ্যাকশন নিতে পারি, যেটা আমি নিয়েছি। যেটা আপনার এখানের মাধ্যমে আমি জনগণকে জানিয়েছি যে যখন ভাইরাল প্রতিদিন দিয়ে আমার বিরুদ্ধে যখন এরকম নেস্টি ডিফেমেশন করছিল, আমি ওই নঈম নিজাম গংদের বিরুদ্ধে মামলা করেছি, যে মামলা এখন চলমান। আনবিরের বিরুদ্ধে মামলা করেছি 500 কোটি টাকার মানহানি মামলা, এবং কালের কণ্ঠের সম্পাদক এমদাদুল হক মিলনের বিরুদ্ধে মামলা করেছি। এই মামলাগুলো সব চলমান। সো আমার এক মামলায় আপনারা সবাই এক ধরনের স্বস্তি পেয়েছেন যে ওই ভাইরাল প্রতিদিন ওটা কিন্তু তখনই ওরা কিন্তু ইঁদুরের গর্তে ঢুকে গেছে। তো আমি এই জন্য সবাইকে এনকারেজ করেছিলাম, আপনি টিটু ভাই আপনাদেরকে যেভাবে যা খুশি তাই লিখেছে, আপনারাও একটা অ্যাকশন নেন, অন্তত চলুক, একসাথে ফাইট করি। যাই হোক, আপনারা দূরে থাকেন, আপনারা পারেন নাই, আপনাদের পক্ষে আমি চালাই যাচ্ছি। তো শাহেদকে একটা বলবো যে এই সালমান এফ রহমান, ওরে সবাই পিট ডাকে, ও আসলে পিন না, ও একটা পশু। তো এই পশুর বিরুদ্ধে যার কোনো হিউম্যান কোয়ালিটিস নাই, যে সবসময় জনস্বার্থের অ্যাগনেস্টে এবং দেশের স্বার্থের অ্যাগনেস্টে কাজ করে, ওকে 7-এর 1 ধারায় এখন যেহেতু সংবিধান বহাল আছে, জনস্বার্থের বিরুদ্ধে কাজ করা হলো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো একটি অপরাধ। সেই অপরাধের হাইয়েস্ট পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে আমি জানি না করোনার ওই রিপোর্টটা আছে কিনা, ওটা দিয়ে করা যাবে না, কিন্তু ওর যে অপরাধ দুর্নীতি, সেইটা নিয়ে এই মুহূর্তে দুর্নীতি দমন কমিশনে তদন্ত চলছে, অনুসন্ধান চলছে। তো শাহেদের কাছে যদি কোনো তথ্য থাকে, সেই সালমান এফ রহমানের যে অনুসন্ধান চলছে সেইখানে দিয়ে হেল্প করতে পারে। এই যে একটা আমি একটু পারে। বলি স্যার, আমি আগে নিজেকে সেভ করবো না আরেকজনের বিরুদ্ধে ইয়ে করবো? আমি তো কোনো মুভি করতে পারি না স্যার, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও গিয়ে বলতে পারি না, কোথাও গিয়ে দাঁড়াইতে পারি না, আদালতে গিয়ে হাজিরা দিব, মামলার হেনস্থার শিকার হই স্যার আমরা। তো সেই জন্য আমি বলছি যে শাহেদ যেহেতু আজকে জনগণের কাছে ক্ষমা চেয়েছে, এবং যারা মিডিয়া ট্রায়াল করে তাকে এইভাবে নেগেটিভ ব্র্যান্ডিং করেছে, এইটা জনগণই বুঝবে যে আসলে কি হয়েছিল। 5ই আগস্টের পরে শাহেদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল, সেইখানে আমি মনে করি যে আস্তে আস্তে তার এই ব্র্যান্ডটা কেটে যাবে। কারণ এখন তো কথা বলার সুযোগ হয়েছে, এবং নাগরিক টিভি ক্যানাডার রিয়েলি ধন্যবাদ পাবে যে এইরকম ভিকটিম বিনে কারণে যতটুকু দোষ হয়েছে ততটুকু শাস্তি খাটতেই পারে, কিন্তু এই কোনো অপরাধ না করে 4 বছরের জেল, 4 বছরে তার জীবনের লিবার্টি চলে গেছে, এটাও এক ধরনের অপরাধ। তো সেই জন্য আমি বলছি যে আগে তো নিজেকে সেটেল করতে হবে, এটা তো অবশ্যই। যে কোনো তথ্য যদি থাকে সেটা ইউ ক্যান গিভ ইট টু আস, আমরা অনুসন্ধানকারী অফিসারকে দিব। আর এই ধরনের যে হোয়াইট কালার ক্রিমিনাল, যে প্রফেসর আবু সাইদ বলেছিল, সুন্দর সুন্দর ড্রেস পরে, সুন্দর কথা বলে, ভালো গাড়িতে চলে,
কিন্তু আসলে মারাত্মক দুর্বৃত্তায়িত। এদেরকে বলা হয় হোয়াইট কালার ক্রিমিনাল। এই হোয়াইট কালার ক্রিমিনালের যদি যারা আছে তার ভিতরে সালমান এফ রহমান একজন টপ। আসলে ও একটা দাস, মানে ওর চরিত্রের ভিতরে দাসত্ব, কোনো আত্মসম্মান বোধ নাই। তার বোঝা উচিত ছিল সে যে অপরাধ করেছে কখনো না কখনো তার এটা আইনের আওতায় আসতে হবে। যাদের জন্য অপরাধ করেছে, নিজে ব্যাংক ডাকাতি করে, ব্যাংক ধ্বংস করে, শেয়ার মার্কেট ধ্বংস করে যাদেরকে দিছে, তারা তো সপরিবারে পালাই গেছে। তাদের তো নাতি পুতি সাথী কাউরে ধরা যায় নাই। বেটা তুমি তো এখন জেল খাটতেছো, আর এখন ওইখানে বৈশা আবার আবার কোর্টে এসে বলে এই নেত্রী কি বলছে, মানে আবার ওই নেত্রী, মানে এমন দাসত্ব। এই যে দাসত্ব, এই দাসত্ব বাংলাদেশের রাজনীতির আরেকটা বড় প্রবলেম, যে যারা আত্মসম্মান নিয়ে সমাজে কাজ করতে চায়, যারা আত্মসম্মান নিয়ে চলতে চায়, যারা আত্মসম্মান নিয়ে রাজনীতি করতে চায়, সেইখানে দেখা যায় যে এমন দাস সৃষ্টি হয়। তখন আমাদের যে সমস্ত নেতাদের মানে ভিশনারি জ্ঞান নাই, রাজনীতির যে জনস্বার্থ এবং দেশের স্বার্থে রাজনীতি বোঝে না, তখন তারা ভাবে যে সালমান এফ রহমান আমার দাসত্ব করতেছে, আত্মসম্মানের লোক উনি দাসত্ব করতেছে কিনা। এই দাসগুলা একটা বিগেস্ট প্রবলেম ইন দ্য কান্ট্রি, এবং বাংলাদেশে এরকম একটা সরকার দরকার এই দাসগুলোকে ধরে। ব্রিটিশরা যেরকম তাদের অপরাধীদেরকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিল, একসময় ভারত থেকে এই অপরাধীদেরকে আন্দামান দ্বীপপুঞ্জে এক্সাইল দেওয়া হতো। আমাদের দেশে এত বেশি হোয়াইট কালার ক্রিমিনালস, এত বেশি দেশবিরোধী এবং রাষ্ট্রবিরোধী লোক রয়েছে, এমন একটা অংশ রয়েছে যারা বাংলাদেশের স্বার্থ চেয়ে ইন্ডিয়ার স্বার্থ বেশি দেখে। এইগুলোকে আইডেন্টিফাই করে এইগুলোকে আসলে এই 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 আফ্রিকার কোনো দেশে পাঠানো যেতে পারে। যে ব্রিটেনের সাথে যেহেতু আমাদের সম্পর্ক রয়েছে, ব্রিটেনের কিছু অপরাধীদেরকে তারা রুয়ান্ডা পাঠাইতে চাইছিল, পরে শুনলাম যে রুয়ান্ডা নাকি তাদেরকে নিবে না। তাহলে যে সমস্ত দেশে এখনো নিতে চায়, মনে করে সুদানে পাঠাইতে পারে। সুদানে তো ওই দুই জেনারেল ফাইট করতেছে, এখনো যুদ্ধ চলতেছে, তো ওইখানে তো অনেক মানুষ মারাটারা যাচ্ছে। এই অপরাধীদের সালমান এফ রহমান সহ এইগুলোকে এই বাংলাদেশে বিচার করে প্রয়োজন বোধে নতুন আইন করে এইগুলোকে দেশান্তরিত করা দরকার, সত্যিকারে যদি বাংলাদেশ গড়তে হয়। আর না হলে বাংলাদেশ এই প্রতিবারই এইরকম এক একটা সরকার আসবে, তারা এই মাফিয়াতন্ত্র সৃষ্টি করবে, লুটপাটতন্ত্র সৃষ্টি করবে, সেইখানে সমস্ত ইনোসেন্ট মানুষের একটা অংশ এখানে সাফার করবে, আর এরা যার যার মতো লুটপাট করবে। অতএব আমাদের ওইখানে যেতে হবে। এবং আমি মনে করি সবার আগে এই 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 যে রুবায়েত ফেরদৌস এই যারা শেয়ার মার্কেট লুট করছে, এই সবার আগে সালমান এফ রহমানের মতো যে খারাপ লোক, এদেরকে আসলে এক্সাইলে পাঠানো দরকার। এই বাংলাদেশে মনে করেন একটা নির্বাচন হবে, ওরা খুব ভালো করে জানে নির্বাচনের পরে হয়তো বা বিএনপি আসবে, এসে কাউরে না কাউরে ম্যানেজ করে ফেলবে। মানে রাজনীতির এমন একটা কালচার হয়েছে যে রাজনীতির ডেফিনেশন হয়ে গেছে রাজনীতি করে চুরি করবে, ডাকাতি করবে, অপরাধ করবে, ব্যাংক লুট করবে, চরিত্রহীন কাজ করবে, আমোদ ফুর্তি করবে, জনগণের টাকা লুট করে ফুর্তি করবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। তো সালমান এফ রহমান এটা জানে যে ভবিষ্যতে যারা আসবে এই ক্ষমতায়, তাদেরকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করা যাবে। আপনি হাতে গোনা 10 জন পাবেন কিনা যাকে ইনবিলাপ দিলে সেই ইনবিলাপ নেয় না। আমি জানি না পাওয়া যাবে কিনা, হয়তো বা আছে, আমি জানি না, হয়তো 10 জন 20 জন অথবা 50 জন ভালো লোক আছে, কিন্তু এর ম্যাক্সিমাম আপনি ইনভেলপ দেন। আপনি কোন, আচ্ছা ঠিক আছে, আপনি বৈধ ইনভেলপ নেন, কিন্তু আপনি যদি অবৈধ ইনভেলপ নেন, সেইটা তো দলের ভিতরে সেইটাকে ডিটেকশনের একটা সিস্টেম থাকা উচিত। যে দলের পদ ব্যবহার করে যদি অপরাধ করে, যদি দুর্নীতি করে, যদি মানি লন্ডারিং করে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো ওই পর্যন্ত ওইটা যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি না হয়, তাহলে তো আবার এই একই ধরনের লুটপাটতন্ত্র সৃষ্টি হবে, এবং সেই লুটপাটতন্ত্রকে ব্যবহার করে এই সালমান এফ রহমানরা আবার বের হয়ে আসবে। ওরা জানে কিছুই হবে না। দুর্ভাগ্য হলো সত্য, বাংলাদেশে এখন পর্যন্ত একটা দুর্নীতির বিচার হয়নি। এখন পর্যন্ত একটা এই ফর্জারি এবং যে এই যে 420 এইগুলার কোনোটার বিচার হয়নি। যার জন্য বাংলাদেশে দেখবেন প্রতি মাসে এক একটা হাই কোম্পানি সৃষ্টি হয়, জনগণের টাকা নিয়ে পালাই যায়, জনগণের টাকা নিয়ে এই পলিটিশিয়ানদের পকেটে দেয়, তখন ওই মামলার কোনো বিচার হয় না। সর্বশেষ দেখেন ওই যে রাসেল দম্পতি মাত্র 2 বছর সাজা হয়েছে, এটা তো কোনো সাজা না,
টাকা লুট করছে 1000 কোটি টাকা, আর তার সাজা হয়েছে 2 বছর। সাজার অংশ হওয়া ছিল তার সম্পত্তি ওখান থেকে রাষ্ট্রীয় কোষাগারে যাবে এবং ভিকটিমদেরকে সেইখান থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ভিকটিমদেরকে সেই টাকা ফেরত দিবে। সো এই রাসেলের মতো লোককে যদি 2 বছর সাজা দেয়, তার মানে বাংলাদেশে ভবিষ্যতে আর কোনোদিন এই যে জোচ্চারি ফটরনি যে আপনার প্রতারণা, এই প্রতারণার কোনো বিচার হবে না। সেই ক্ষেত্রে এরকম আমির হোসেন আমু, এই যারা জেলে আছে, কুখ্যাত আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, ওরা জানে যে এই কয়দিন কোর্টে যাওয়া আসা করবে, এরপরে ইভেন ফাঁসির আসামি যদি হয় একসময় আবার আসবে, আইসে আবার ওই একই কাজ শুরু করবে। অতএব আমি মনে করি আমাদের এই ধরনের একটা চিন্তা ভাবনা করা যেতে পারে এবং ওই ধরনের একটা রেভলিউশনারি সরকার দরকার ছিল, যারা একটা আইন এনাক্টমেন্ট করে অর্ডিন্যান্সের মাধ্যমে এই ধরনের যে দুর্বৃত্তায়িত অন্তত 100 জন অথবা 200 জন, আর 200 জন আমি বিশ্বাস করি 200 জনকে যদি আপনি আফ্রিকার ওই সুদান টুদান ওইসব কোনো দেশে পাঠাইতে পারেন, একটা উদাহরণ সৃষ্টি হবে। অন্তত ব্রিটিশরা যেমন তাদের জাতি ট্রেন করছে, আমরা হয়তো ওরকম পারবো না, কিন্তু একটা উদাহরণ হবে যে বাংলাদেশে 2 নম্বরই করলে, জনস্বার্থ এবং দেশের স্বার্থের বিপক্ষে কাজ করলে, এইরকম দাসত্বমূলক কাজ করলে, এইরকম মাফিয়াতন্ত্রের সৃষ্টিতে সহায়তা করলে তাদেরকে দেশান্তরিত করা হবে, সেটা ভাবা যেতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে মিস্টার শাহেদ, আমি আপনার কাছ থেকেই জানতে চাই যে দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা। আমি প্রথমে আগে ক্ষমা চাচ্ছি, যদি আমার কোনো ভুল থেকে থাকে আমি ক্ষমা চাচ্ছি। আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য ক্ষমা চাচ্ছি, কারণ আমি তো 4টা বছর সাফার করে আসছি। আমি আমার বাবার লাশ দেখতে পারি নাই। আমার বাবা, আমার একটাই মাত্র অবলম্বন ছিল আমার বাবা, তার লাশ দেখতে দেয়া হয়নি। তো সুতরাং আমি শুধু একটা কথাই আমি বলতে পারবো, এই করোনার সময় কোনো জালিয়াতি আমার মাধ্যমে হয়নি। আমার হয়তো অনেক ভুল থাকতে পারে, কিন্তু এই জায়গায় কোনো জালিয়াতি আমি করি নাই। আমি সাকিব ভাই, অনেক কথা আরো বলার আছে, যদি আমাকে সুযোগ দেয়া হয়। এই যে প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব আহমেদ কায়কস, তাকে কেন ধরা হচ্ছে না? সে তো অনেক কিছু নাটের গুরু, সে কিভাবে পাওয়ার প্ল্যান্ট গুলার অনুমোদন দিচ্ছে সে জানে না? এরকম অনেকেরই মুখোশ আমি উন্মোচন করতে পারি, আমাকে যদি সুযোগ দেওয়া হয়, কিন্তু আমার তো সেই অপরচুনিটি নেই। আগে নিজের অপরচুনিটি খুঁজবো না আমি আরেকজনের অপরচুনিটি খুঁজবো? আমি নির্যাতিত, সাংঘাতিক ভাবে নির্যাতিত, এবং আমাকে এই যে ডিবির মশিউর, ডিসিডিবির মশিউর, সে যেভাবে আমাকে পাশবিক নির্যাতন করেছে, এটা আমি আপনাকে বর্ণনা করতে পারবো না। আপনাকে নো, আমি 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 শাহেদকে এখানে একটু বলবো যে ইউ মাস্ট সেটেল ইউর সেলফ, রিঅর্গানাইজ, ব্যবসা সেটা তো চলবে। অ্যাট দ্য সেম টাইম জাতির সাথে ইফ ইউ ফিল দ্যাট ইউ হ্যাভ সামথিং টু হুইসেল ব্লোয়িং একটা জনস্বার্থে, এই হুইসেল ব্লোয়িংটার কনসেপ্টটা হইলো যে ইউ নো এ জেনুইন ইনফরমেশন অফ দ্য অফেন্স, মানি লন্ডারিং অথবা অফেন্স, তখন জনস্বার্থে এইটাকে মানুষের সামনে ওপেন করা অথবা কোর্টে ওপেন করা, এটাকে হুইসেল ব্লোয়িং বলে। সো ইউ ক্যান বি এ হুইসেল ব্লোয়ার, ইউ স্যার, উইল আমার অর্গানাইজ কথা তো কেউ ইউরসেলফ এবং বিশ্বাস যে করবে না তথ্য স্যার। আছে ইউ ক্যান আমার কথা হুইসেল কেউ ব্লো। বিশ্বাস করবেন, আমার কথা কেউ বিশ্বাস করবে যারা না। যারা শোনা শুনবে, যারা বিশ্বাস করার করবে, যারা না করার না করবে, ইউ ওপেন ইট টু দ্য পিপল, জনগণের সামনে ওপেন করো তুমি। ইনশাল্লাহ আমি করব, আমি করব। সাকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মানে আমাকে আজকে এইটুক কথা বলতে গিয়ে আমার দীর্ঘদিনের একটা চাপা জিনিস, এই জিনিসটা আমি আজকে করতে পারলাম। আমি কারণ আমি আমি একটা জিনিস বলি যে ওই সময় শাহেদ যখন গ্রেপ্তার হলো, মিডিয়া এমন এমবেডেড মিডিয়া, সাকিব ভাই আপনি হয়তো খেয়াল করে দেখছেন, ওরে দেখাচ্ছে যে তার হসপিটালে একটা লোককে ধরে খালি কেনু মারতেছে, মানে ঘুরে ফিরে খালি ওইটা দেখায়। তো আমি আমি তো বুঝছি যে এটা এমবেডেড মিডিয়া, ওইটা কোত্থেকে খুঁজে বাইর করছে। আচ্ছা, ওরে এই কালো কাপড় পরাইয়া কাদা টাদার ভিতর থেকে ওরে তো আবিষ্কার করার দরকার ছিল না রে ভাই। তো ওই যে ক্রস ফায়ার দিতে নিয়েছিল, যে লোকটা নিজে আইনের কাছে সারেন্ডার করেছে, র্যাবে নিজে হেঁটে চলে গেছে, তো তাকে তো আপনার ওইখানেই গ্রেপ্তার দেখায় আইনের কাছে সোপর্দ করবে। এই প্রসঙ্গে সাকিব ভাই, আমি আই উইল টেক দ্য প্রিভিলেজ, দুইটা ইস্যু আপনার সামনে একটু আনবো। একটা হলো আমরা দেখলাম যে 20 জন ডিসি কে, যারা 18 সালে নির্বাচন সময় ডিসি ছিল, তাদেরকে
ফোর্স রিটায়ার্ড দিছে। শুধু ফোর্স রিটায়ার্ড ইজ নট এনাফ পানিশমেন্ট। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে যদি ঠিক করতে হয় তাহলে তাদেরকে কোনো না কোনো আইনের আওতায় এনে বিচার করতে হবে। বিচার করতে হবে এই কারণে, ভবিষ্যতে আমাদের যেহেতু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হচ্ছে না এবং যে দলগুলো ক্ষমতা আসে তাদের এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে তাদেরকে প্রোভাইড করে, তাহলে আপনি ছাত্রলীগ অথবা ছাত্র দল অথবা ছাত্র শিবির এদেরকে পাবেন প্রশাসনে। প্রশাসনের রেসপন্সিবল জায়গায় যেই মুহূর্তে তারা প্রশাসনিক অফিসার হবে, বিসিএস করবে, তারা আর কোনো দলের লোক থাকবে না, তারা হবে জনগণের সার্ভেন্ট। সেই কালচার ফিরে আনার জন্য সেই সময় যারা এই তিনটা নির্বাচনের সময় যারা ডিসি এবং এসপি ছিল প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। একটা আইন তো রয়েছে, ওই যে আমাদের সংবিধানের সাথে এটা বোধহয় বাতিল হয়েছে এই 15 অ্যামেন্ডমেন্টের সাথে। অন্য আইন রয়েছে যে তারা যদি ক্ষমতার অপব্যবহার করে, যাতে ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশে কোনো ব্যুরোক্র্যাট দলীয় অন্যায় আদেশ নির্দেশ পালন করতে 10 বার ভাবে। সেই জন্য শুধু তাদের অব্যাহতি নয়, শুধু তাদের ফোর্স রিটায়ার্ড নয়, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। দ্বিতীয় ইস্যুটা না, এটা আরেকটু বলে নেই যে এর ভিতরে দেখেন, এই যারা বাংলাদেশের জনগণের টাকায় লেখাপড়া করেছে, জনগণের টাকায় গাড়ি হাঁকায়, জনগণের টাকায় এয়ার কন্ডিশন অফিসে থাকে, শুধু তারা না, তাদের পরিবারও এই বেনিফিট এনজয় করে, একবারও ভাবলো না, কেউ একবারও কোশ্চেন করলো না যে আমরা এই রাজনৈতিক অন্যায় আদেশ প্রতিপালন করব না। যারা ওত নেয় তারা বলে থাকে যে আমরা কোনো অন্যায় আদেশ প্রতিপালন করব না। এই একটা ডিসি একটা এসপি কখনোই বললো না, না আমার এলাকায় আমি জনগণের ভোটাধিকার সমুন্নত রাখবো, বলো না। দ্যাটস ওয়াই দে শুড ব্রট আন্ডার ট্রায়াল। দ্যাটস ওয়াই তাদেরকে বিচার করে জনগণের সামনে এই উদাহরণ সৃষ্টি করতে হবে, বাংলাদেশ নামে একটি রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আর কোনো সরকারি কর্মকর্তা কোনো দলের স্বার্থ রক্ষা করার জন্য অন্যায় আদেশ প্রতিপালন না করে। আমাদের এইটাই সুযোগ, এইটাই আমি আহ্বান জানাবো আপনার এই প্রোগ্রামের মাধ্যমে। গতকালকে আপনার প্রোগ্রামে, গত পরশুদিন আপনার প্রোগ্রামে আমি শফিক রহমান সম্বন্ধে যে কথাটা বলেছিলাম, তার একজন ক্লোজ অ্যাসোসিয়েট আমাকে ফোন দিয়েছিল, আপনাকে ইনফর্ম করতে বলেছে যে আমি বলেছিলাম যে নিশ্চয়ই তিনি একটা ব্যাখ্যা দিবেন। এবং সজীব অনাসিস আমার বন্ধু বৎসল লোক, তিনি আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে শফিক ভাই রিয়েলাইজ করেছে এটা ওখানে যাওয়াটা ঠিক হয়নি, কিন্তু তিনি একটি ট্রাপে পড়েছিলেন। তাকে এই মুহূর্তে যে সম্পাদক ওখানে ছিল হাসান হাফিজ অথবা তারা জাতীয়তাবাদী ঘরানার লোক, তাকে বলা হয়েছিল যে তিনি ওখানে যাবেন তাদের এই যে ফাউন্ডিং অ্যানিভার্সারি, এই জন্য ওইখানে যে ওই শাহ আলম থাকবে সেইটা তাকে কেউ বলেনি। তো পরিস্থিতিটা এমন হয়েছে যে ওখান থেকে সরতেও পারছে না, আর পরিস্থিতির শিকার হয়েছে, এবং এইরকম অনেকেই পরিস্থিতির শিকার হয়। আমি এখনো বিশ্বাস করি যে শফিক ভাইয়ের যে দেশপ্রেম, তার যে অন্যায়ের বিরুদ্ধে তার যে অবস্থান, দুর্নীতির বিরুদ্ধে তার যে অবস্থান, জনগণের প্রতি তার যে অবস্থান, সেটা এই একটি ঘটনায় কখনোই পরিবর্তন হবে না। তো এই কথাটা আমি আপনাকে জানালাম, যেহেতু আমার নলেজে আসছে, যেহেতু আপনার দর্শকরা ওই অংশটা দেখছে, এই অংশটা তাদের জানা উচিত। অতএব আমি মনে করি এমনকি আপনি তাকে দাওয়াত দিতে পারেন এবং যেরকম খুশি সেরকম কোশ্চেন করতে পারেন, নিশ্চয়ই তিনি অ্যান্সার দিবেন। সো এরকম হয় অনেক ক্ষেত্রে, মনে করেন আমরা যারা পাবলিক ফাংশন করি, আপনি কোথাও যাই দাঁড়াইলেন, একটা সন্ত্রাসী আপনার পাশে এসে হঠাৎ করে একটা ছবি তুলে ফেললো। তো এই যে বাংলাদেশে আপনার মনে আছে ওই যে ধানমন্ডিতে লেক দখল করে একটা শেরে খাজা নামে একটা বিশ্ব ফ্রড একটা বাড়ি বানাই ফেলছিল, ওর একমাত্র ফ্রডের একমাত্র ইনস্ট্রুমেন্টই ছিল সবার সাথে ছবি। সো সামহাউ রাদার বাংলাদেশে এটা ইট ওয়ার্কস, মানে ছবি তোলার। তো এটা আপনি কি করবেন আপনি বলেন। সো এইটা আমি আমার যেহেতু নলেজে আসছে, আমি আপনার মাধ্যমে আপনাকে এবং আপনার দর্শকে এই জিনিসটা আমি আবার এখানে একটু জানালাম।
ধন্যবাদ আপনাকে। জি, জি, আপনাকেও ধন্যবাদ এবং জনাব শাহেদ আপনাকেও ধন্যবাদ এবং আপনি যেহেতু এখন থেকে কথা শুরু করেছেন, নিশ্চয়ই যেটা একটু আগে ব্যারিস্টার সারোয়ার বলছিল যে একটা হুইসেল ব্লোয়ার এর ভূমিকা আপনি পালন করতে পারেন। কারণ আপনার মাধ্যমে আমি চাই যে দর্শকরাও জানতে হ্যাঁ, আমি পারেন যে অবশ্যই বলবো সাকিব ভাই, আমি অবশ্যই বলবো। অনেকের বিরুদ্ধে আমার বলার আছে, অনেকের ব্যাপারে আমার কথা বলার আছে, আমি বলবো। আর সাকিব ভাই, আমি আপনার মাধ্যমে প্রথমে আমি মানে ধন্যবাদ দিতে চাই যারা আমাদেরকে, আপনি সহ যারা এই যুদ্ধটা করেছেন, এই যুদ্ধ করে। কারণ আমি 5ই আগস্টে জেলখানার দৃশ্য দেখেছি, মানুষের যে বাঁধ ভাঙা উল্লাস, সেটা হাজতি হোক আর কয়েদি হোক, যে বাঁধ ভাঙা উল্লাস সেটা আমি দেখেছি। আমি তো মানে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমার মানে সমবেদনা, তাদের যারা এই যুদ্ধটা করেছেন সকল স্তরের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, যারা আমরা কারাগারে ছিলাম। কারণ এই এই যুদ্ধটা যদি না হতো, ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো না, এবং আমরাও জামিনে কোনদিন মুক্ত পেতাম না। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা থাকলো এবং ব্যারিস্টার সারোয়ার হোসেন আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই ধন্যবাদ। ছিল আমাদের আজকের আয়োজন। তো অনুষ্ঠানটি শেষ করার আগে আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের সমাজে একটা ট্রেন্ড আছে যে আমরা একজন মানুষ সে আদালত কর্তৃক দোষী নাকি নির্দোষ সেটা যাচাই বাছাই না করেই কিন্তু অনেক সময় মিডিয়া ট্রায়ালে আমরা যা দেখি সেটাকেই অনেকে বিশ্বাস করে আমরা একজন মানুষকে কিন্তু নানাভাবে কলঙ্কিত করে ফেলি, তাকে আমরা প্রতারক বা বাটপার ট্যাগ লাগিয়ে দেই এবং সেই ট্যাগটি কিন্তু এই জনাব শাহেদের নামের পাশে আনফরচুনেটলি লেগে গিয়েছে এবং তিনি আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তিনি ওপেন চ্যালেঞ্জ দিলেন যে করোনা টিকা সংক্রান্ত যে ধরনের বাটপারির অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এগুলো সবই মিথ্যা এবং এগুলো কিন্তু এখনো আদালত কর্তৃক প্রমাণিত হয়নি এবং প্রমাণিত হবেও না। এবং ব্যারিস্টার সারোয়ার হোসেন যিনি তার আইনজীবী তিনিও কিন্তু বললেন যে যদি এই প্রতারণার যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে এগুলো যদি একটাও প্রমাণ হয় তাহলে তিনিও এই শাহেদের বিচার চান। এ থেকে বোঝা যাচ্ছে যে মিস্টার শাহেদের গ্রাউন্ড কত স্ট্রং এবং তিনি নিশ্চয়ই ওই সততা তার মধ্যে আছে বলেই কিন্তু তিনি এটা বলার সাহস পাচ্ছেন যে তিনি এই যেকোনো শাস্তি তিনি মাথা পেতে নিতে পারেন যদি এগুলো কেউ প্রমাণ করতে পারে যে তিনি করোনা টিকা সংক্রান্ত জালিয়াতি করেছেন বা তার বিরুদ্ধে আরো যেসব প্রতারণা বা জালিয়াতির অভিযোগগুলো এসেছে সেগুলো যদি কেউ প্রমাণ করতে পারে তিনি তার দায় তিনি মাথা পেতে নেবেন বলে তিনি বলেছেন। তো এই গাটসটা যে তার রয়েছে সেজন্য তাকে আমি স্যালিউট করি এবং এট দ্য সেম টাইম আমি তাকে ধন্যবাদ জানাই যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে সে কিন্তু তিনি স্পষ্ট করে তিনি ব্যাখ্যা করলেন যে তিনি যে সে সময় দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর, কতটা নৃশংস এবং কতটা স্বার্থপরী। তাদেরকে যখন তার দ্বারা কাজ শেষ হয়ে যাচ্ছে তখন তাকে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে, টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে, এমন কথা আমরা শুনেছিলাম। কিন্তু এখন বাস্তবিক এমন একজন ভুক্তভোগী এই এজেন্টের সাহেব তিনি এগুলো জানিয়েছেন কেন তাকে মূলত আসলেও এই এই কাজগুলো তার বিরুদ্ধে করা হয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। এইখান থেকে আওয়ামী লীগ যারা করে তাদের শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগ আসলে মূলত কি চায়, তাদের যে নেতাকর্মী দল কর্মী তাদেরকে তারা কতটুকু মূল্যায়ন করে।